প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব এবং তোমাদের আগামী 24 তারিখ এবং 25 তারিখে অ্যাকাউন্টিংয়ের বোর্ড ফাইনাল পরীক্ষা। এবং এই পরীক্ষায় তোমরা তো গতকালও বলেছিলাম যে এই পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এবং এই আর্থিক বিবরণীর মধ্যে ফার্স্ট পেপারও দুইটা আর্থিক বিবরণী কম্পালসারি অ্যান্সার করতে হয়, সেকেন্ড পেপারে একইভাবে দুইটা আর্থিক বিবরণী কম্পালসারি অ্যান্সার করতে হয়। তাহলে ফার্স্ট পেপারে দুইটা আর্থিক বিবরণীতে 20 মার্কস, সেকেন্ড পার্টে দুইটা আর্থিক বিবরণীতে 20 মার্কস, 40 মার্কস। এবং তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে যে আর্থিক বিবরণী থেকে অনেকগুলো এমসিকিউ আসে এবং এক একটা পেপারে যদি 4টা-5টা করে এমসিকিউ হয় তাহলে দুইটা পেপার মিলে প্রায় 8টা থেকে 9টা এমসিকিউ। তো যদি এরকম হয় তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে কিন্তু প্রায় আমাদের 50 মার্কস কেবলমাত্র একটা চ্যাপ্টার থেকেই চলে আসে। এই জন্য এই চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে তোমরা জানো যে এই চ্যাপ্টার বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হয়। খ বিভাগে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওখানে হয়তো তোমার অপশন আছে, তুমি 9টা থেকে যে কোনো 5টা দিলে চলে, বাট এই চ্যাপ্টারটা কিন্তু কোনো অপশন নেই, তোমাকে বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হবে, তাই না? আমরা গতকাল সেকেন্ড ক্লাসটা আমরা আর্থিক বিবরণীর উপর নিয়েছিলাম, সেকেন্ড পেপারে আর্থিক বিবরণীর উপর। এবং এই সেকেন্ড পেপারে আর্থিক বিবরণীতে গতকাল আমরা অনেকগুলো সমন্বয় আলোচনা করেছি, তোমরা দেখেছো। এবং এর মধ্যে তোমাদের মনে পড়ে কিনা আমরা ক্রয় সংক্রান্ত সমন্বয়, বিক্রয় সংক্রান্ত সমন্বয়, এবং আমরা তোমাদেরকে মূলধন, ঋণের সুদ, বিনিয়োগের সুদ কিভাবে ধরে সেটা আলোচনা করেছি। স্থায়ী সম্পত্তির অবচয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, এটা আলোচনা করেছি। সংস্থাপন ব্যয়ের ডেট থাকে না ডেট থাকে, নতুন সম্পত্তির একটা দাম দিয়ে দেয়, এই বিভিন্ন সিচুয়েশনে কিভাবে সম্পত্তির অবচয় ধরে সেই বিষয়গুলো আলোচনা করেছি। এবং সেকেন্ড পেপার, স্পেশালি সেকেন্ড পেপার রিলেটেড কিছু অ্যাডজাস্টমেন্ট গতকাল আমরা আলোচনা করেছি, তাই না? এবং তোমরা দেখেছো যে সেকেন্ড পেপারের মধ্যে লভ্যাংশ সংক্রান্ত আলোচনাটা করেছি, আমরা তোমাদেরকে আয়কর সংক্রান্ত আলোচনা করেছি। তো আমরা আজকে তোমাদের ক্লাসটা আমরা সাজিয়েছি যে দুইটা ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটা আমরা 7টা থেকে 8টা পর্যন্ত যে ক্লাসটা নিব, এবং ওই ক্লাসটায় আমরা তোমাদের সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আলোচনা করব। এবং 1 ঘন্টা বিরতি দিয়ে আমাদের সেকেন্ড যে ক্লাসটা হবে 9টা থেকে 10টা পর্যন্ত, ওই অংশে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আলোচনা করব। এবং আজকের আমাদের পুরো সময়টাই, এই 2 ঘন্টা পুরো সময়টা ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী আলোচনা করব। আমরা আশা করব তোমরা পুরো ক্লাসটা আমাদের সাথে থাকবে এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে বিষয়টা শেয়ার করে দাও যাতে তারা আমাদের এই ক্লাসটায় পার্টিসিপেট করতে পারে। এবং আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের সামনের যে পরীক্ষা 24-25 তারিখে, এই পরীক্ষায় অনেকটাই তোমাদেরকে প্রিপারেশন অনেকটাই সহায়তা করবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এবং আবার বলছি ছেলেমেয়েরা, আজকের ক্লাসটা তোমরা এক বিন্দু নড়বা না, পুরো ক্লাসটাই আমাদের সাথে থাকবা। এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে খুব জানিয়ে দাও যে আজকে আমাদের আর্থিক বিবরণীর উপর ক্লাস হচ্ছে। এবং আশা করছি এই 2 ঘন্টা তোমাদেরকে ফাইনালের প্রিপারেশনে আবার বলছি অনেকটাই সহায়তা করবে। আমরা আজকে প্রথমেই আলোচনা করব সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী। তোমরা দেখেছো বিভিন্ন যে বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঢাকা বোর্ডে বিশেষ করে তোমরা দেখেছো, অন্যান্য বোর্ডেও একই রকম প্রায়, যে 2টা আর্থিক বিবরণী আসে ফার্স্ট পেপারে। এর মধ্যে একটা আর্থিক বিবরণী আসে সেবামূলক প্রতিষ্ঠান থেকে, আর একটা আর্থিক বিবরণী আসে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে। আমরা ঢাকা বোর্ডের 2016, 17, 15 অন্যান্য বোর্ডও একইভাবে আমরা দেখেছি প্রায় 2টা আর্থিক বিবরণী আসে। এবং এই জন্য আমরা শুরুতেই সেবামূলক প্রতিষ্ঠান আর্থিক বিবরণীটা আলোচনা করব। সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর অনেক সমন্বয়ে, ম্যাক্সিমাম সমন্বয়গুলো কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজে লাগবে। সো আমাদের এখন যে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো তোমাদের টোটাল আর্থিক বিবরণীতেই অনেকটা হেল্প করবে। আমরা শুরুতে আলোচনা করব সেবামূলক প্রতিষ্ঠান আর্থিক বিবরণী। প্রথমে আমরা যদি একটু বলতে চাই যে আর্থিক বিবরণী জিনিসটা কি। আর্থিক বিবরণী হচ্ছে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সারা বছরের আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য। আবার বলছি, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা, তাই না? এই মুনাফা অর্জনের ক্ষমতা এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে যে সকল বিবরণী তৈরি করা হয়, এই সকল বিবরণীগুলোকে একসাথে আমরা বলি আর্থিক বিবরণী। এবং এই আর্থিক বিবরণী তোমরা মনে রাখবা, আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক অবস্থা আসলে 2টি বিষয় আছে আর্থিক অবস্থার মধ্যে। একটা হচ্ছে সারা বছরে ব্যবসার কয় টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করা, এবং একটা নির্দিষ্ট দিনে ব্যবসার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত সেটা জানা। তাহলে আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থার পরিমাণ নির্ণয় করা। আবার বলছি, আর্থিক অবস্থা সাধারণের মধ্যে 2টা বিষয় আছে।
একটা হচ্ছে ব্যবসার লাভ ক্ষতি কত টাকা হয়েছে সেটা বের করা, দ্যাট ইজ ব্যবসার আর্থিক ফলাফল বের করা। আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনে ব্যবসার সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বের করা। এখন এই যে আর্থিক বিবরণী, এর কিন্তু অনেকগুলো অংশ আছে তোমরা জানো, এবং এখানে IAS 1-এ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের কয়টা আর্থিক বিবরণীর কয়টা অংশ আছে। তোমরা দেখছো IAS 1 আন্তর্জাতিক হিসাববান 1 বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি অংশে প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণীর 5টি অংশে প্রস্তুত করতে হয়। যেমন 1 নম্বর হচ্ছে বিশদায় বিবরণী, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বলি, বিশদায় বিবরণী। দ্বিতীয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তৃতীয়টা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে কেউ কেউ উদ্বর্তপত্র বা উদ্ধৃতপত্র বলে, ব্যালেন্স শিট বলে ইংলিশে। 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এবং লাস্টে হচ্ছে আর্থিক বিবরণীর টিকাসমূহ, নোট ও টিকাসমূহ। তাহলে IAS 1-এ কিন্তু বলেছে একটা প্রতিষ্ঠান যখন আর্থিক বিবরণী তৈরি করবে তাকে এই 5টা অংশ তৈরি করতে হবে। প্রথমে বিশদায় বিবরণী, এরপর মালিকানা সত্ত্ব বিবরণী, এরপর আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, লাস্টে আর্থিক বিবরণীর কিছু নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট আমাদের এই যে চ্যাপ্টারটা আর্থিক বিবরণী, এখানে কিন্তু আমরা প্রথম 3টা বিবরণী তৈরি করা শিখব। এই প্রথম 3টা, বিশদায় বিবরণী কিভাবে তৈরি করে, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করে, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করে। 4 নম্বর যে বিবরণীটা নগদ প্রবাহ বিবরণী, তোমরা জানো এটার জন্য আলাদা একটা অধ্যায় আছে, সেকেন্ড পেপারের 3 নম্বর অধ্যায়টা তোমরা জানো সবাই। আর আর্থিক বিবরণীর টিকা বলতে কোন কোন নীতিমালা অনুসরণ করে আর্থিক বিবরণটা তৈরি করা হয়েছে, এই জন্য অনেকটা একটা চ্যাপ্টার আছে ফার্স্ট পার্টের 5 নম্বর চ্যাপ্টারটা তোমরা জানো। তাহলে লাস্টের 2টার জন্য কিন্তু আমরা অলরেডি আলাদা 2টা চ্যাপ্টারই শিখছি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা শিখব প্রথম 3টা বিবরণী, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমরা একটা একটা চলে যাচ্ছি। প্রথমে বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীকে কেউ কেউ শুধু আয় বিবরণী বলে, ইনকাম স্টেটমেন্টও বলে। তোমাদের সিলেবাসে এটার নাম হচ্ছে বিশদায় বিবরণী। এই বিশদায় বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের সারা বছরের যে আয় ও ব্যয়গুলো সংগঠিত হয় এবং এই আয় ও ব্যয়গুলো হতে কত টাকা ব্যবসার লাভ বা লোকসান হয়েছে সেটা জানা। তাহলে বিশদায় বিবরণীর মাধ্যমে কোন একটি নির্দিষ্ট হিসাবকালের ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো নিয়ে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটাকে আমরা বলবো বিশদায় বিবরণী। আবার বলছি, বিশদায় বিবরণীর মধ্যে কেবল আয় এবং ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে, অন্য কিছু নয়। এবং মনে রাখবা, বিশদায় বিবরণী তৈরি করা হয় একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য, একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। এবং আরেকটা কথা বলে দিই, এখানে লিখিনি, তোমরা একটু মনে রাখবে, এমসিকিউতে লাগে। বিশদায় বিবরণী তৈরি করা হয় কিন্তু হিসাব বিজ্ঞানের হিসাবকাল ধারণা বা সময়কাল ধারণা অনুযায়ী। কেমন? তাহলে আমরা কিছুটা শিখলাম। বিশদায় বিবরণী হচ্ছে ব্যবসার লাভ বা লোকসানের পরিমাণ বের করার জন্য মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বিশদায় বিবরণী বলবো। দ্বিতীয়টা দেখো, বিশদায় বিবরণীর আমরা যেহেতু আলোচনা করব আজকে সেবামূলক প্রতিষ্ঠান, তাও একটু বলে দিচ্ছি। বিশদায় বিবরণী 2 ধরনের ছকে তৈরি করা যায়। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, যেটাকে ইংলিশ বলে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সাধারণত এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীটা সেবামূলক প্রতিষ্ঠান যারা তারা তৈরি করে। দ্বিতীয়টা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী বা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সাধারণত ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যারা পণ্য ক্রয় বিক্রয় করে তারা এই বহু ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীটা তৈরি করে। কেমন? তো আমরা আজকের প্রথম ক্লাসটা এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীটা কিভাবে তৈরি করে শিখবো। আমি প্রথমে সামান্য হালকা করে তোমাদেরকে কিছু বলে দিচ্ছি। আজকে আমাদের ক্লাসের মূল অ্যাটেনশনটা থাকবে সমন্বয়ের উপর, তারপর শুরু থেকে আমরা হালকা একটু আলোচনা করে দিচ্ছি। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী শুরুতেই বললাম যে সাধারণত সেবামূলক প্রতিষ্ঠানে এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী তৈরি করা হয়, তাই না? এই বিশদায় বিবরণীতে কি করা হয়? সমস্ত আয়গুলোকে একটা ধাপে এবং সমস্ত ব্যয়গুলোকে আরেকটা ধাপে লেখে, এবং এই আয় এবং ব্যয় এই 2টার পার্থক্য দিয়েই সারা বছরের ব্যবসার নিট লাভ বা নিট ক্ষতি বের করা হয়। তাহলে এখানে আয় এবং ব্যয়গুলোকে আলাদাভাবে কিন্তু ভাগ করা হয় না। সমস্ত আয়গুলোকে একটা ধাপে লেখা হয়, সমস্ত ব্যয়গুলোকে আরেকটা ধাপে লেখা হয়। আয় এবং ব্যয়ের যে পার্থক্য, এই পার্থক্যটাই ব্যবসার নিট লাভ বা নিট ক্ষতি নির্দেশ করে। যদি এমন হয় ব্যবসার ব্যয় থেকে আয় বড়, তাহলে তোমরা সবাই জানো এটাকে আমরা নিট মুনাফা বলবো। যদি উল্টা হয় যে আয় থেকে ব্যয় বড় হয়ে গেছে, ব্যয় বড়, তাহলে আমরা এটাকে নিট ক্ষতি নির্দেশ করব। আবার বলছি, যদি আয় এবং ব্যয়ের মধ্যে আয়টা বড় হয় তাহলে পার্থক্যটা হবে নিট মুনাফা, যদি ব্যয়টা বড় হয়ে যায় তাহলে পার্থক্যটা হয়ে যাবে নিট ক্ষতি। ওকে, এখন এই আয় বা ব্যয় এগুলা যখন আমরা শো করব, আমরা বললাম যে একটা ধাপে শো করব। কিভাবে একটু দেখো, তোমরা যদি একটু নমুনা ছকটার দিকে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা।
যেখানে প্রথমে সমস্ত আয়গুলা লেখা হলো। আমি উদাহরণ হিসেবে মাত্র দুইটা আয় লিখলাম, সেবা আয় বা প্রাপ্ত কমিশন বা কমিশন আয়। যত ব্যয় পাওয়া যাবে সমস্ত ব্যয়গুলোকে ব্যয়ের আন্ডারে লেখা হবে। এরপরে এই আয় আর ব্যয়, যেমন টোটাল আয়গুলো ইনার কলামে লিখে টোটাল আয়টা আউটার কলামে নিয়ে আসলাম, সমস্ত ব্যয়গুলো লিখে টোটাল ব্যয়টা আমরা আউটার কলামে নিয়ে আসলাম। এরপর এই আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যে ডিফারেন্সটা পাওয়া যাবে এটাকে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি বলবো। হ্যাঁ, আরেকটা কথা একটু বলে দিই ছেলেমেয়েরা, অনেকে এটা একটু ভুল করো। এই বিশদায় বিবরণী যখন তুমি ছকটা কাটবা, এখানে ডেটটার দিকে খুব মনোযোগ দিবা। বিশদায় বিবরণী যেহেতু একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করা হয়, কোনো একটি নির্দিষ্ট তারিখের জন্য না, এই জন্য তুমি ডেটটা এভাবে লিখবা। ধরো অঙ্কটা 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের হিসাবকালটা শেষ, শুরু হয়েছিল 1 জানুয়ারি তারিখ। আমরা এভাবে লিখবো 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এখানে সমাপ্ত বছর এই কারণে লিখছি যে এটা একটা নির্দিষ্ট বছরের জন্য, হিসাবকালের জন্য তৈরি করা হয়। কেমন? ওকে, এখন দ্বিতীয় অংশটা আলোচনা করি, মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা ওই বহুধাপ বিশিষ্ট যেটা, এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য লাগবে, এটা আমরা দ্বিতীয় অংশে বলার চেষ্টা করব। মালিকানা সত্ত্ব বিবরণী তোমরা জানো যে ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে, তাই না? ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। এখন এই সম্পদের উপর মালিকের দাবি কত, এটা বের করার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলি মালিকানা সত্ত্ব বিবরণী। আবার বলছি, ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। এই ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবি কত, এই টাকাটা বের করার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা একটু পরে নমুনা ছকে দেখব। তোমরা সবাই জানো, তোমরা পরীক্ষার্থী, যে এখানে শুরুতে প্রারম্ভিক মূলধন দিয়ে অঙ্কটা শুরু করা হয়। মালিকানা সত্ত্ব বিবরণীটা রেওয়া মিলে একটা প্রারম্ভিক মূলধন দিয়ে দেয়। এই প্রারম্ভিক মূলধনের সাথে কিছু আইটেম যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হয়, লাস্টে আমাদের একটা সমাপনী মূলধন বের হয়, তাই না? সাধারণত এখানে যে আইটেমগুলো যোগ হয়, 3টা আইটেম আপাতত মনে রাখতে পারো যোগ হয়। একটা হচ্ছে শুরুতে আমরা প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা থাকলে যোগ করব, নিট মুনাফা যদি হয় বিশদায় বিবরণী করে এটা যোগ করব, এবং মূলধনের সুদটা যদি সমন্বয়ে থাকে তাহলে আমরা যোগ করব। কেমন? একইভাবে যখন তুমি বিয়োগ করবা, সাধারণত 3টা আইটেম বিয়োগ হতে পারে। একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে নিট ক্ষতি, আর একটা হচ্ছে উত্তোলনের সুদটা যদি সমন্বয়ে দেয়া থাকে। আমরা যদি একটা ছকে দেখতে চাই, দেখো একটা ছক, এবং এখানে একইভাবে ডেটটা লিখবা। বিশদায় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী, এই দুইটা বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য, এই জন্য দুইটা ডেট একই রকম হবে। এখানে দেখো শুরুতে আমরা একটা প্রারম্ভিক মূলধন লিখব এবং এটা রেওয়া মিলে দেয়া থাকবে, মনে রাখবো। এর সাথে সাধারণত 3টা আইটেম, সর্বোচ্চ 3টা আইটেম যোগ হয়। অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে, নিট মুনাফা থাকলে যোগ হবে, মূলধনের সুদটা যদি সমন্বয়ে থাকে তাহলে যোগ হবে। রেওয়া মিলে থাকলে কি হবে এটা আমরা সমন্বয়ের অংশে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর বিয়োগ হতে পারে 3টা আইটেম। উত্তোলন, এটা নগদ পণ্য, 2টা উত্তোলন থাকলে 2টা একসাথে যোগ করে বাদ দিতে পারো, আলাদা আলাদা বাদ দেওয়া যাবে। নিট ক্ষতি যদি হয় তাহলে বাদ দিব। তোমরা জানো একই অঙ্কে নিট মুনাফা, নিট ক্ষতি 2টা হবে না, যে কোনো একটা হবে, তাই না? তাহলে যেটা হবে, যদি নিট মুনাফা হয় তাহলে এখানে যোগ করে দিব, আর যদি ক্ষতি হয় তাহলে আমরা বিয়োগের এখানে লিখে দিব। আর উত্তোলনের সুদটাও যদি সমন্বয়ে থাকে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা সমস্ত যোগের আইটেমগুলো যোগ করে আউটার কলামে নিয়ে আসবো। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে যেটা পাওয়া যাবে, এখান থেকে বিয়োগের সমস্ত আইটেমগুলো যদি মাইনাস করে দেই, লাস্টে যে রেজাল্টটা পাওয়া যাবে স্যার, এই রেজাল্টটাকে আমরা বলবো সমাপনী মূলধন। কেমন? এরপর আসে আমরা 3 নম্বর বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তোমরা সবাই জানো আর্থিক অবস্থার বিবরণীতে একটা নির্দিষ্ট হিসাবকালের শেষ তারিখে ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত, এটা জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী। আবার বলছি, একটি নির্দিষ্ট দিনে, সাধারণত হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আমরা বলছি আর্থিক অবস্থার বিবরণী। এখানে মনে রাখবা কয়েকটা কথা। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু একটা হিসাবকালের জন্য তৈরি করা হয় না, এটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট দিনের জন্য, পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়। এবং এই আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা তথ্য তোমরা মনে রাখতে পারো, এমসিকিউতে তোমাদেরকে সহায়তা করবে, অনেক সময় আসে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই 3টা আইটেম প্রদর্শন করা হয়। ওকে, এখন আমাদের যে সম্পদগুলো যখন লিখব, তোমরা জানো এই সম্পদগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে নিতে পারি। 5টা ভাগে, সাধারণত 4টা ভাগের আইটেম আসে, তবে 5টা ভাগটা আপাতত জেনে নাও। 5 ভাগে ভাগ করে লিখতে পারি। প্রথমটা হচ্ছে চলতি সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তৃতীয়টা হচ্ছে স্থায়ী সম্পদ, চতুর্থটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ,
পঞ্চমটা হচ্ছে অন্যান্য বা অলিক সম্পদ। তো আমরা যখন সম্পদগুলো লিখবো আমরা চেষ্টা করব এই সম্পদগুলোকে এই সিরিয়ালি লেখার। সাধারণত সম্পদ এবং দায়কে তোমরা জানো সাজানোর দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তারুল্যের অগ্রাধিকার পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। তো সাধারণত আমরা তারুল্যের অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদগুলো সাজাই, লিকুইডিটি যেটাকে বলে। আমরা এই জন্য সবার আগে চলতি সম্পদটা লিখব, এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগটা লিখব, এরপর স্থায়ী সম্পদটা লিখব, এরপর অস্পর্শনীয় সম্পদ লিখব, লাস্টে অন্যান্য মৌলিক সম্পদ যেমন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন থাকলে আমরা লিখে দিব। কেমন? চলতি সম্পদ কোনগুলো তোমরা সবাই জানো, এগুলোর উদাহরণ এখন আর আমি বলছি না। তাহলে সম্পদকে আমরা 5টা ভাগে ভাগ করে লিখব। কেমন? একইভাবে দায়কেও 2 ভাগে ভাগ করা যায়। দায় কাকে বলে আমরা জানি, দায় হচ্ছে ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে, তাই না? এই দায়কে আর্থিক অবস্থার বিবরণীতে 2 ভাগে ভাগ করে দেখানো হয়। প্রথমটা হচ্ছে চলতি দায়। চলতি দায় হচ্ছে যেই দায়গুলোকে একটি নির্দিষ্ট হিসাবকালের 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হয়, তাদেরকে আমরা বলি চলতি দায়। চলতি দায় কোনগুলো তোমরা সবাই জানো। আর দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যেমন ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, এরকম যেগুলো আছে এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলি। তাহলে সম্পদকে আমরা ভাগ করব 5 ভাগে ভাগ করে লিখব, দায়কে 2 ভাগে ভাগ করে লিখব। কেমন? তাহলে আমরা মোটামুটি 3টা বিবরণীর সামান্য একটু আলোচনা করার চেষ্টা করলাম। বিশদায় বিবরণীর মধ্যে আবার বলছি, সেবামূলক প্রতিষ্ঠান 1 ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী তৈরি করা হয়। এখানে সমস্ত আয়গুলা প্রথম লিখে এখান থেকে সমস্ত ব্যয়গুলা বাদ দিলে নিট মুনাফা বা নিট ক্ষতি পাওয়া যাবে। দ্বিতীয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। ওই অংশে আমরা ব্যবসায়ের সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণটা কত সেটা জানার জন্য আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব। এবং মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে তোমাদের ছকে আমি দেখালাম যে এখানে শুরুতে আমরা প্রারম্ভিক মূলধনটা লিখব। প্রারম্ভিক মূলধন কোনটা? রেওয়া মিলে যে মূলধনটা দেওয়া থাকে মনে রাখবো। এই প্রারম্ভিক মূলধনের সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, তাহলে আমাদের লাস্টে একটা সমাপনী মূলধন পাওয়া যাবে। আর তৃতীয়টা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলো আমরা লিখব। প্রথমে সম্পদগুলো শো করব, এরপর আমরা দায় ও মালিকানা সত্ত্ব শো করব। সম্পদগুলোকে আমরা দেখলাম 5টা ভাগে ভাগ করে লিখব। যদি প্রশ্নে 5টা শিরোনামের আইটেম থাকে তাহলে 5টা শিরোনামে লিখব। যদি কোনো অঙ্কে দেখা গেল যে 3টা শিরোনামের আইটেম আছে, তখন যেই 2টা শিরোনামের আইটেম নেই ওই 2টা শিরোনাম না লিখলেও চলবে। দায়কে 2 ভাগে ভাগ করে লিখবো, একটা চলতি দায় আর একটা দীর্ঘমেয়াদী দায়। এই 2টা দায় লেখার পর লাস্টে আমরা মালিকানা সত্ত্বটা লিখে দিব। কেমন? এখন আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়টা আমি বলেছিলাম শুরুতে, যে আজকে আমরা সমন্বয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আর্থিক বিবরণীতে আমি দেখেছি ছেলেমেয়েদের মূল সমস্যাই কিন্তু সমন্বয় নিয়ে হয়। সমন্বয়ের আইটেমগুলো কিভাবে সলভ করা হয়, ক্যালকুলেশন কিভাবে করা হয় এবং কোথায় কোথায় লেখা হবে, কার সাথে যোগ বা বিয়োগ হবে, এই বিষয়গুলো নিয়ে ছেলেমেয়েদের সমস্যা হয়। আমরা আশা করব আজকের যে আলোচনা, এই আলোচনাটা যদি তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের অন্তপক্ষে সেবামূলক প্রতিষ্ঠানের যত সমন্বয় আছে সমস্ত সমন্বয় তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা। প্রথমে আমরা আলোচনা করব বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয়। তোমরা দেখবা প্রায় সব অঙ্কেই এরকম একটা সমন্বয় দিয়ে দেয় যে বেতন 2000 টাকা বকেয়া রয়েছে, ভাড়া 3000 টাকা বকেয়া রয়েছে, ঋণের সুদ 1000 টাকা বকেয়া রয়েছে, থাকে না? এরকম যত ব্যয় বকেয়া থাকবে সমস্ত বকেয়া ব্যয়গুলো আমরা কিভাবে সমাধান করব। তো আমরা তোমাদের গতকাল বলেছিলাম যে আমাদের প্রায় সকল সমন্বয়গুলোই আমরা কিন্তু জাবেদা দিয়ে সমাধান করতে পারি। আমরা মুখস্থ না করে যদি জাবেদাগুলো করতে পারি যে এই সমন্বয়টার জাবেদা কি, তাহলে কিন্তু তোমাকে জাবেদাই সমাধান বলে দিবে যে এটা এখানেই যাবে, এটা এখানে যাবে এবং এটা এর সাথে যোগ হবে, এর সাথে বিয়োগ হবে। তাহলে আমরা আসছি বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয়। বকেয়া ব্যয় কাকে বলে? কোনো ব্যয় সংগঠিত হয়ে গেছে, মানে এই ব্যয়টা হয়ে গেছে বাট আমি এখনো টাকা পরিশোধ করি নাই, তাকে আমরা বলছি বকেয়া ব্যয়। যেমন বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া ইত্যাদি। যে আমার প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ি কাজ করছে, ধরো সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের কাজ করেছে, তাকে প্রতি মাসে ধরো আমি 2000 টাকা বেতন দিই, তাহলে 12 মাসে 24,000 টাকা বেতন দেওয়ার কথা, বাট আমি তাকে ধরো 20,000 টাকা বেতন দিলাম, তার কি 4,000 টাকা বেতন এখন দিলাম না, সে কিন্তু আমাকে সেবা দিয়েছে। তার মানে কি আমার ব্যয়টা তো 12 মাসের হয়ে গেছে বাট আমি 4,000 টাকা এখনো দেইনি। এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলছি বকেয়া ব্যয়। তাহলে বকেয়া ব্যয় হচ্ছে কোনো ব্যয় সংগঠিত হয়ে গেছে, যে এই ব্যয়গুলা অলরেডি ইনকার্ড, সংগঠিত হয়ে গেছে বাট টাকা এখনো পরিশোধ করা হয়নি। অ্যান্ড এগুলোর জাবেদা কি হবে আমি জাবেদাটা তোমাদের একটু মনে রাখতে বলবো, তাহলে দেখবো সমাধান নিজেই পেরে গেছো। যে কোনো ব্যয় বকেয়া থাকুক, আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম বেতন বকেয়া আছে, তাহলে আমরা ব্যয় তো হয়ে গেছে, এই ব্যয়টা টাকা দেওনি, কি হয়েছে? ব্যয় তো হয়ে গেছে, তাই না? তাহলে ব্যয় ডেবিট হবে। ধরো বেতন ঘটে গেছে, তাহলে বেতন খরচ ডেবিট, আর যেহেতু টাকাটা পরিশোধ করনি আমার একটা দায় সৃষ্টি হয়েছে,
এই জন্য প্রদেয় বেতন হিসাব বা বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে যদি কোনোদিন কোনো বেতন বকেয়া থাকে তাহলে এটা জাবেদা কি হবে? বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। যদি এটা ভাড়া বকেয়া থাকে তাহলে কি হবে ছেলেমেয়েরা? ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট। যদি ঋণের সুদ বকেয়া থাকে কি হবে? ঋণের সুদ বা সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ বা প্রদেয় ঋণের সুদ ক্রেডিট। তার মানে কি যে কোনো খরচ ব্যয় থাকুক সংশ্লিষ্ট ব্যয়টা ডেবিট করে দিব। আর যেহেতু টাকাটা পরিশোধ করিনি, আমার একটা দায়ের সৃষ্টি হয়েছে, আমরা প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া, প্রদেয় ঋণের সুদ এই নামে ক্রেডিট করব। এখন ছেলেমেয়েরা তোমরা নিজেরাই বলতে পারবা কার সাথে যোগ হবে কার সাথে বিয়োগ হবে। তুমি বলো তো বেতন খরচ, এটা তো একটা খরচ তাই না? এটা কোথায় যাবে? এটা যাবে যেহেতু খরচ বিশদায় বিবরণীতে। আর প্রদেয় বেতন নামটা শুনে কি মনে হচ্ছে বলো তো? প্রদেয় বেতন, প্রদেয় মানে তো যা দিতে হবে দায়, তাহলে এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই যে জাবেদা তুমি কিন্তু বুঝে গেছো যে এই হিসাবটা যাবে বিশদায় বিবরণীতে, এই হিসাবটা যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। এখন এই বিশদায় বিবরণীতে আমি সরাসরি লিখবো না কারোর সাথে যোগ বিয়োগ করব, এটা নির্ভর করবে যে রেওয়া মিলের মধ্যে আবার একটা বেতন খরচ আছে কিনা, তাই না? কালকে আমরা শিখিয়েছি সাধারণত রেওয়া মিলে আবার একটা বেতন খরচ থাকে, এবং বেতন খরচটা তোমরা দেখবা রেওয়া মিলের ডেবিট পার্শ্বে থাকে, তাই না? তাহলে রেওয়া মিলের বেতন খরচটা আছে ডেবিট দিকে, বলতো এইখানেও বেতন খরচটা আছে ডেবিট দিকে। তাহলে বেতনের সাথে এই বেতনটা কি হবে? যোগ হয়ে যাবে, যেহেতু দুইটাই ডেবিট। আর প্রদেয় বেতন দেখবা রেওয়া মিলে নর্মালি থাকে না। তাহলে না থাকলে কি করব? প্রদেয় বেতন নামে সরাসরি টাকাটা লিখে দিব। তাহলে আমাদের সমাধানটা কি দাঁড়ালো? যে বেতন খরচ যেটা এটা বিশদায় বিবরণীতে যাবে। বিশদায় বিবরণীতে কি হবে দেখো? বিশদায় বিবরণীতে বেতনের সাথে যোগ হবে, যেহেতু দুইটাই ডেবিট। আর প্রদেয় বেতন যেহেতু রেওয়া মিলে থাকে না, এটা আমরা সরাসরি কি করব? প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে চলতি দায় পাশে সরাসরি দেখিয়ে দিব। কেমন? এখন কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এখানে যেগুলো আছে প্রত্যেকটার সমাধান কিন্তু আমাদের হবে এরকম। একবার বিশদায় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হবে, আরেকবার আমরা প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া, প্রদেয় ঋণের সুদ এই নামে চলতি দায় পাশে লিখব। এখন ছেলে মেয়েদের প্রবলেম হয় এরকম ক্যালকুলেশন রিলেটেড কিছু সমন্বয় থাকে, একটু ভালো করে খেয়াল করো। প্রথম সমন্বয়টা তোমরা বুঝে গেছো সবাই, বকেয়া বেতন 5,000 টাকা। ধরো রেওয়া মিলে বেতন দেওয়া আছে 40,000 টাকা। ছেলেমেয়েরা রেওয়া মিলে কিন্তু বেতন থাকলে অবশ্যই ডেবিট দিকে থাকবে ব্যয়, না? তাহলে এটা জাবেদা কি বললাম একটু আগে? বকেয়া বেতন, বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন খরচ যেহেতু ডেবিট, এই বেতন রেওয়া মিলের বেতনও ডেবিট, তাহলে এই 40-এর সাথে 5,000 টাকা আমরা বিশদে যোগ করে দিব। আর প্রদেয় বেতনটা যেহেতু রেওয়া মিলে নাই, প্রদেয় বেতনটা যেহেতু একটা দায়, এটা সরাসরি চলতি দায় লিখে দিব। তাহলে এই 5,000 কি করবো? একবার বিশদায় বিবরণীতে 40,000 বেতন যে আছে তার সাথে যোগ করে দিব, আরেকবার প্রদেয় বেতন এই 5,000 টাকা আরেকবার চলতি দায় পাশে লিখে দিব। সেকেন্ড উদাহরণটা একটু ক্যালকুলেশন আছে, একটু ভালো করে খেয়াল করো। দ্বিতীয় উদাহরণটা একটু ভালো করে খেয়াল করবো আমরা, যে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, রেওয়া মিলে বেতন দেয়া আছে 40,000 টাকা। ছেলেমেয়েরা বলো তো, আমরা নর্মালি হিসাব করি তো এক বছরের, তাই না? বেশিরভাগ তোমাদের বোর্ডে যে অঙ্কগুলো আসে হিসাবকালটা সাধারণত 1 বছরের থাকে, তাহলে 12 মাসের অঙ্ক থাকে। রেওয়া মিলে বেতন দেয়া আছে 40,000, বাট সমন্বয় বলে দিয়েছে যে 2 মাসের বেতন বকেয়া আছে। ভালো করে খেয়াল করো, 2 মাসের বেতন বকেয়া আছে। আমরা হিসাব করি কয় মাসের? 12 মাসের, কিন্তু বকেয়া আছে কয় মাস? 2 মাস। তাহলে বোঝা যাচ্ছে কি আমি বেতন পরিশোধ করেছি কয় মাস? 10 মাস। 12 মাসের মধ্যে যদি 2 মাস বকেয়া থাকে তাহলে পরিশোধ করলাম কয় মাস? 10 মাস। তাহলে রেওয়া মিলে যে টাকাটা দেয়া আছে 40,000, এটা হচ্ছে বেতন প্রদান। বলতো রেওয়া মিলে যে 40,000 টাকা আছে এটা কি 12 মাসের জন্য প্রদান করেছো না 10 মাসের জন্য? অবশ্যই 10 মাসের জন্য। তাহলে 10 মাসে দিয়েছো 40,000, তাহলে 2 মাসের কত টাকা হবে এটা আমরা কিভাবে বের করব? ছেলেমেয়েরা একটু খেয়াল করো। তাহলে এই যে 40,000 আমি বকেয়া বেতনটা কিভাবে বের করবো একটু খেয়াল করো। 40,000 যেটা দেয়া আছে রেওয়া মিলে, বলতো এই টাকাটা কয় মাসের জন্য? 10 মাসের জন্য। তাহলে 10 মাসে দিয়েছি 40,000, আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে 1 মাসের বেতন, তাই না? আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া গেলে 1 মাসের বেতন। একে যদি আমি 2 মাস যেহেতু বকেয়া আছে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 2 মাসের বেতন আমাদের বের হয়ে গেল 8,000 টাকা। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি, 2 মাসের বেতন বকেয়া আছে, রেওয়া মিলে বেতন দেয়া আছে 40। বলতো 12 মাসের মধ্যে যদি 2 মাস বকেয়া থাকে তাহলে পরিশোধ করেছি কয় মাস? 10 মাস। এই 10 মাসের জন্য রেওয়া মিলে দেয়া আছে পরিশোধ করেছি 40,000। তাহলে 40,000 যদি দেই 10 মাসের জন্য, তাহলে 10 দা ভাগ করলে পাওয়া যাবে 1 মাসের টাকা। তারা যদি 2 দা গুণ করে দেই তাহলে 8,000 টাকা যেটা বের হলো এটাই বকেয়া বেতন। এবং এই 8,000 টাকা 1 নাম্বার সমন্বয়ের মতো 2 বার যাবে। একবার এই 40,000-এর সাথে এই বকেয়া 8,000 টাকা যোগ করব, যেহেতু বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। তাহলে 8,000 টাকা একবার 40-এর সাথে যোগ করে টোটাল বেতন হয়ে যাবে 48,000। আর এই 8,000 যে বকেয়া, এই 8,000 আরেকবার আমরা চলতি দায় পাশে লিখে দিব। তো তোমরা বোধহয় সবাই 2 নম্বর সমন্বয়টা বুঝতে পেরেছো, তাই না? এরকম সমন্বয় কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, খুব মনোযোগ দিয়ে করতে হবে। 3 নম্বর সমন্বয়টা একটু ভালো করে খেয়াল করো, এটাও খুব ইম্পর্টেন্ট সমন্বয়, যে মাসিক বেতনের হার 2,000 টাকা।
মানেটা কি? প্রতি মাসে বেতন দিতে হয় 2000 টাকা। তাহলে প্রতি মাসে যদি 2000 টাকা দিতে হয়, আমরা তো হিসাব করি 12 মাসের। বলো তো এক মাসে যদি 2000 টাকা দিতে হয়, তাহলে 12 মাসে কত টাকা দিতে হবে? 2000 × 12। তাহলে এক মাসে যদি 2000 টাকা আমরা দিই, তাহলে 12 মাসে আমার বেতন দেওয়া উচিত কত? 24,000 টাকা, তাই না? 24,000 টাকা এক বছরের বেতন হওয়া উচিত। বাট রেওয়া মিলে লেখা বেতন খরচ আছে 20,000। তোমরা কি ধরতে পেরেছো সবাই যে এক বছরে বেতন দেওয়া উচিত 24, বাট রেওয়া মিলে লেখা বেতন খরচ পরিশোধ হচ্ছে 20? তার মানে কি আমি 24,000 কি দিয়েছি না কম দিয়েছি? কম দিয়েছি। কয় টাকা কম দিয়েছি? দেওয়া উচিত 24, দিয়েছি মাত্র 20। তাহলে কম দিয়েছি 4,000 টাকা। এই 4,000 টাকাই বকেয়া। সবাই বুঝতে পেরেছো বকেয়াটা? এই 4,000 টাকার সমাধানটা 1 আর 2 এর মতোই হবে। একবার 20-এর সাথে 4,000 টাকা যোগ করে দিব। এই 4,000 টাকা আরেকবার প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে আমরা চলতি দায় পাশে লিখে দিব। আমরা যদি 4 নম্বর সমাধানটা আসি, এটা এক ধরনের ব্যয় বকেয়া আছে। একটু খেয়াল করো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ 300 টাকা হিসাবভুক্ত হয়নি। মানে ব্যাংক সুদ ধার্য করেছে। তোমাদের কি মনে পড়ে ব্যাংক সুদ ধার্য করলে কি জাবেদা হয়? আমি জাবেদাটা বলে দিই, দেখো সমাধান তোমরা নিজেই পেরে গেছো। 4 নম্বর সমান, এটা কিন্তু বোর্ডে একবার আসছিল। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ মানে কি? ব্যাংক দেখবো অনেক সময় আমানতকারীর পক্ষে অনেক কাজ করে দেয়। তখন ব্যাংক কি করে? বছরের শেষে তোমার টোটাল যে বছরের শেষে তোমার কাজ করে দিল, তোমার উপর কিছু টাকা কেটে নিয়ে নেয় তোমার অ্যাকাউন্ট থেকে। এই যে তোমার কাছ থেকে কিছু টাকা কেটে নিয়ে নিল, এটাকে আমরা বলি ব্যাংক চার্জ বা ব্যাংক খরচ। তাহলে ব্যাংক চার্জ হচ্ছে ব্যবসার একটা খরচ। তাহলে ব্যাংক চার্জ হবে ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট বা ব্যাংক খরচ ডেবিট। আর ব্যাংক কিন্তু তোমার কাছ থেকে সরাসরি ক্যাশ নিবে না, সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কেটে দিবে। কেমন? তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি যদি জাবেদাটা পারো, তুমি নিজেই কিন্তু সমাধান করতে পারবা। ছেলেমেয়েরা বলো তো, ব্যাংক চার্জ ডেবিট, যেহেতু ব্যাংক চার্জ একটা খরচ, এটা কোথায় যাবে? বিশদায় বিবরণীতে। আর ব্যাংক হিসাব তো একটা সম্পদ, এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পড়ছে। এখন কার সাথে যোগ বিয়োগ হবে নিজের একটু চিন্তা করে বের করো। ব্যাংক চার্জ ডেবিট, রেওয়া মিলে কিন্তু ব্যাংক চার্জ থাকে না নর্মালি। তাহলে ব্যাংক চার্জটা যেহেতু খরচ, এটা সরাসরি আমরা বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখে দিব। এবং ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তোমরা বলো তো ব্যাংক হিসাব রেওয়া মিলের কোন দিকে থাকে? সম্পদ যে ডেবিট দিকে থাকে, কিন্তু এখানে ব্যাংক হিসাব কি আছে? ক্রেডিট। তাহলে ব্যাংক রেওয়া মিলে আছে ডেবিট দিকে, আর এখানে ব্যাংক দেখো যে রেওয়া মিলে ব্যাংক হিসাব আছে 40,000, ডেবিট দিকে আছে, কিন্তু এখানে ব্যাংক হিসাব আছে ক্রেডিট। তাহলে কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে বলো তো এটা সমাধান কি হলো? ব্যাংক চার্জ একটা ব্যয়, এই জন্য এটা বিশদায় বিবরণের ব্যয়ের মধ্যে লিখবো। আর ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু রেওয়া মিলের ব্যাংক হিসাব আছে ডেবিট দিকে। তাহলে ব্যাংকের সাথে এটা কি করবে? আমরা বিয়োগ করে দিব। তাহলে সমাধান কি হলো? ব্যাংক চার্জটা একবার ব্যয়ের মধ্যে লিখবো, আরেকবার আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পার্শ্বে ব্যাংক হতে বাদ দিয়ে দিব। আমরা যদি লাস্ট সমাধানটা বলি, এটা গতকাল বলেছিলাম, আরেকবার একটু বলে দিই। ঋণের সুদ বকেয়া রয়েছে, ঋণের সুদ বকেয়া আছে, বেতন বকেয়া আছে, ভাড়া বকেয়া আছে, সব কিন্তু একই জাবেদা। তাহলে বেতন বকেয়ার জাবেদা ছিল বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। তাহলে ঋণের সুদের বকেয়া থাকলে একই জাবেদা হবে, ঋণের সুদ ডেবিট, প্রদেয় ঋণের সুদ ক্রেডিট, আর সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমি একটু খেয়াল করো, সুদ খরচ ডেবিট, তাই না? অথবা ঋণের সুদ লিখলে হবে সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট। নিজের একটু বানাও তো, সুদ খরচ লেখাই তো খরচ, তাহলে এটা কোথায় যাবে? আর্থিকে না বিশদায় বিবরণীতে? বিশদায় বিবরণীতে। তাহলে যেহেতু বিশদায় বিবরণীতে যাবে, আর প্রদেয় সুদ, নামটা শুনে কি মনে হচ্ছে? প্রদেয় সুদ সম্পদ না দায়? দায়। তাহলে সুদ খরচটা যেহেতু ব্যয়, এটা সরাসরি আমরা বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখে দিব। সাধারণত সুদ খরচ রেওয়া মিলে থাকে না। আর প্রদেয় সুদটা যেহেতু রেওয়া মিল ও প্রদেয় সুদ নরমালি থাকে না, না থাকলে আমরা কি করব? সরাসরি আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে লিখে দিব। তাহলে এই সমন্বয়টার সমাধানটা কি দাঁড়ালো? সুদ খরচ নামে আমরা ব্যয় পাশে লিখে দিব বিশদায় বিবরণীর, আর প্রদেয় সুদ নামে সরাসরি চলতি দায় পাশে লিখে দিব। আমরা কি সবাই 5টা সমন্বয় বুঝতে পেরেছি? তোমরা দেখো, একটা জিনিস যদি মনে রাখো, তাহলে কিন্তু সবগুলোর সমাধানই তুমি পারছো। শুধুমাত্র বকেয়া বেতনের জাবেদাটা মাথায় রাখো। যে কোনো ব্যয় বকেয়া থাকুক, ওই ব্যয়টা ডেবিট, প্রদেয় ব্যয়টা ক্রেডিট। বেতন বকেয়া আছে, বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। ঋণের সুদ বকেয়া আছে, সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট। ভাড়া বকেয়া আছে, ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট। যেভাবে আসুক না কেন, সকল বকেয়া ব্যয়ের কিন্তু জাবেদা একই। এবং এক্ষেত্রে ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে করবা। বিশেষ করে দেখো 2 নম্বর আর 3 নম্বর সমন্বয়ের ক্যালকুলেশনটা আমরা কীভাবে করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? আমরা যদি পরের আলোচনাটা চলে যাই, অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয়। হ্যাঁ, অগ্রিম ব্যয়ের সমন্বয়টা কিন্তু জাবেদা দিয়ে করা যায়, বাট যেহেতু তোমাদের পরীক্ষা খুব নিকটে, আজকে তোমাদেরকে খুব শর্টকাট একটা নিয়ম আমি শিখাবো, এবং আশা করছি এই শর্টকাট নিয়মটা তোমাদের অনেকটাই উপকার করবে। তারপর একটু বলি, অগ্রিম ব্যয় কাকে বলে? অগ্রিম ব্যয় হচ্ছে কোনো ব্যয় এখনো সংগঠিতই হয়নি, মানে এই ব্যয়ের সুবিধা আমি এখনো নেইনি, বাট আমি টাকা পরিশোধ করে দিয়েছি।
মানে ব্যয়ের সুবিধা নেওয়ার আগে আমি টাকা পরিশোধ করে দিয়েছি, এটাকে আমরা বলছি অগ্রিম ব্যয়। তাহলে কোনো ব্যয় এখনো সংগঠিত হয়নি কিন্তু তা পরিশোধ করা হয়ে গেলে তাকে আমরা অগ্রিম ব্যয় বলি, যেমন অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া ইত্যাদি। এখন এই অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া তোমরা সবাই জানো এটার সমন্বয় এটা জাবেদা করে করা যায়। এটার জাবেদা কিভাবে হবে সেটা নির্ভর করবে যে আমি যখন টাকাটা শুরুতে প্রাথমিকভাবে পরিশোধ করেছিলাম, আমি শুরুতে এটাকে সম্পদ হিসাবে রেকর্ড করেছিলাম নাকি খরচ হিসাবে রেকর্ড করেছিলাম। এই খরচ না সম্পদ হিসাবে রেকর্ড করেছিলাম তার উপর ভিত্তি করে কিন্তু জাবেদা দুই রকম হবে। যদি রেওয়া মিলে লেখা থাকে ধরো অগ্রিম বীমা, তাহলে বুঝে নিতে হবে ওরা সম্পদ পদ্ধতি অনুসরণ করে। যদি রেওয়া মিলে তোমার অগ্রিম বীমা না থেকে থাকে বীমা খরচ, তাহলে বুঝতে হবে ওরা খরচ পদ্ধতি অনুসরণ করে, তাই না? তোমরা এগুলা ওয়ার্কশিট চ্যাপ্টারে শিখেছো খুব ভালো করে। আমি একটু হালকা করে বলবো, আমি তোমাদের এগুলা থেকে আজকে খুব শর্টকাট একটা নিয়ম শেখাতে চাচ্ছি যেটা খুব হেল্পফুল হবে, কারণ আজকে একদিনে এগুলো আলোচনা করাটা খুব কষ্ট হবে তোমাদের নেওয়াটা। তারপর আমি একদম না বললে নয় যেটা সে আমি বলে দিচ্ছি যে অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয় যদি এটা খরচ পদ্ধতি হয়, আমি বুঝবো কিভাবে এটা খরচ পদ্ধতি? বোঝার একটা সহজ কথা বলে দিই তোমাদের। এক্ষেত্রে রেওয়া মিলে কিন্তু বীমা খরচ থাকবে, ভাড়া খরচ থাকবে, অগ্রিমটা রেওয়া মিলে থাকবে না। মানে রেওয়া মিলে বীমা খরচ থাকা মানে কি? তাহলে ওরা শুরুতে এটাকে খরচ হিসেবে রেকর্ড করেছিল, তাই না? এক্ষেত্রে রেওয়া মিলে বীমা খরচ থাকবে। হ্যাঁ, এখন আমি যখন জাবেদা দিব, জাবেদা যখন দিব সহজ একটা নিয়ম শিখিয়ে দিই। রেওয়া মিলে যেহেতু ধরো বীমা খরচ আছে, রেওয়া মিলেরটা উল্টাই দিবা। বলো তো রেওয়া মিলে বীমা খরচটা কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। তাহলে যেহেতু ডেবিট দিকে থাকে, এখন এই বীমা খরচের মধ্যে যতটুকু অগ্রিম রয়েছে অথবা অনিশ্চিত আছে অথবা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়, আনএক্সপায়ার্ড আছে যতটুকু, অতটুকুর জন্য আমরা একটা জাবেদা দিয়ে দিব। জাবেদাটা হবে কি? খরচটা উল্টায় যাবে। ধর আমি যদি বীমা দিয়ে বলি তাহলে হবে অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট। মনে রাখবে এক্ষেত্রে টাকা হবে যতটুকু অগ্রিম রয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়নি। ওকে, আমি যদি জাবেদা দিয়ে তোমাদের সমাধান বলি, একটু খেয়াল করো। রেওয়া মিলে কিন্তু বীমা খরচ আছে, তাহলে বলো তো অগ্রিম বীমা ডেবিট। অগ্রিম বীমা কি একটা সম্পদ না? তাহলে অগ্রিম বীমাটা যাবে কি? আর্থিক অবস্থার বিবরণীতে। আর বীমা খরচ এটা একটা ব্যয় না, এটা যাবে বিশদায় বিবরণীতে। নিজেরাই বানাও তো কি হবে? অগ্রিম বীমা ডেবিট। রেওয়া মিলে তো অগ্রিম বীমা নাই, রেওয়া মিলে তো আছে বীমা খরচ। তাহলে অগ্রিম বীমাটা তো কোথাও নাই, কি করবা? এটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পাশে লিখে দিবা। আর বীমা খরচ ক্রেডিট, রেওয়া মিলে তো বীমা খরচ আছে, তাই না? বলো তো রেওয়া মিলে বীমা খরচটা কোন দিকে আছে? ডেবিট দিকে। বাট এখানে বীমা খরচটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে বীমা খরচের সাথে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হয়ে যাবে। তোমরা অনেকে সরাসরি মুখস্থ করে ফেলো অগ্রিম থাকলে বাদ যাবে। আসলে কেন বাদ যাবে? এই যে জাবেদার কারণেই। অগ্রিম যে বীমা খরচটা যে ক্রেডিট আছে, রেওয়া মিলে আছে বীমা খরচ ডেবিট দিকে, এখানে বীমা খরচ আছে ক্রেডিট দিকে, এই জন্য বিয়োগ হবে। তাহলে এটুকু সমাধান কি হলো? অগ্রিম বীমা নামে একবার আমরা সম্পত্তি পাশে লিখে দিব চলতি সম্পদ, আর একবার আমরা সংশ্লিষ্ট খরচ দ্বারা বীমা খরচ থেকে বাদ দিয়ে দিব। এর পাশে যদি এটা সম্পদ পদ্ধতি হয়, সম্পদ পদ্ধতিটা বুঝবো কিভাবে? রেওয়া মিলে তখন বীমা খরচ না থেকে রেওয়া মিলে অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া এগুলো দেয়া থাকবে। কেমন? ধরো রেওয়া মিলে অগ্রিম বীমা দেয়া আছে, তাহলে সম্পদ পদ্ধতি। এক্ষেত্রে আমরা বছরের শেষে কি করব? এই অগ্রিম বীমার মধ্যে যতটুকু এই বছর খরচ হয়েছে বা যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা যতটুকু আমাদের নিঃশেষ হয়ে গেছে, এই ততটুকুর জন্য একটা জাবেদা দিয়ে দিতে হবে। এই জাবেদাটা দেওয়ারও সহজ নিয়ম। রেওয়া মিলে যা আছে এটা উল্টাই দিবা। বলো তো রেওয়া মিলে কি আছে এখন? বীমা খরচ না অগ্রিম বীমা? অগ্রিম বীমা। এবং অবশ্যই রেওয়া মিলে অগ্রিম বীমাটা কোন দিকে আছে? সম্পদ বলে ডেবিট দিকে আছে। তাহলে রেওয়া মিলের অগ্রিম বীমাটা এখন ক্রেডিট হয়ে যাবে। এই যে অগ্রিমটা হয়ে যাবে ক্রেডিট আর ডেবিট হবে বীমা খরচ। এখন আবার বলো তো বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। বলো তো বীমা খরচ এটা কোথায় যাবে? বিশদায় বিবরণীতে। আর অগ্রিম বীমাটা ক্রেডিট। রেওয়া মিলে কিন্তু অগ্রিম বীমা আছে। বলো তো অগ্রিম বীমাটা রেওয়া মিলের কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। বাট এখানে অগ্রিম বীমা আছে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে অগ্রিম বীমা থেকে কি হবে? বাদ যাবে। তাহলে সমাধানটা কি হবে? বীমা খরচ নামে সরাসরি ব্যয়ের মধ্যে লিখে দিবা, আর আর্থিক অবস্থার বিবরণীতে ওই অগ্রিম বীমা থেকে আমরা বাদ দিয়ে দিব। এখন এই যে জাবেদা দিয়ে দিয়ে আমি বুঝালাম যে একটা খরচ পদ্ধতি, একটা হচ্ছে সম্পদ পদ্ধতি, এই অংশটা আলোচনা করার পরও অনেক ছেলে মেয়ে ধরতে পারে না। এই জন্য তোমাদেরকে আজকে আমি শুরুতে বলেছিলাম একটা সহজ একটা টেকনিক শিখাই দিব। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কোনো পদ্ধতি জানার দরকার নেই। আর্থিক বিবরণী করার ক্ষেত্রে অন্তপক্ষে তোমাকে এই পদ্ধতি না জানলে চলবে। তুমি খুবই সহজে অল্প সময়ের মধ্যে কত টাকা আমরা বীমা খরচ লিখবো, কত টাকা আমরা অগ্রিম বীমা নামে আর্থিক অবস্থার বিবরণী লিখবো, তুমি সহজে বুঝে যাবা। বিষয় একটু খেয়াল করো যে রেওয়া মিলে বীমা খরচ থাকুক আর অগ্রিম বীমা থাকুক, রেওয়া মিলে ভাড়া খরচ থাকুক আর অগ্রিম ভাড়া থাকুক, যদি অগ্রিম রিলেটেড কোনো কিছু সমন্বয়ে থাকে বা রেওয়া মিলে থাকে, আমরা কি করব? এই রেওয়া মিলে যেই টাকাটা থাকে পুরো টাকাটাকে দুই ভাগে ভাগ করে দিব। যে ধরো রেওয়া মিলে বীমা খরচ আছে ৫,০০০ টাকা। এখন আমি চিন্তা করবো এই ৫,০০০ টাকার মধ্যে কতটুকু খরচ হিসাবে দেখাবো, কতটুকু আমি অগ্রিম বীমা হিসাবে দেখাবো।
এই কি করবো আমরা দুইটা ভাগে ভাগ করে দিব টাকাটাকে। এক ভাগে হবে যতটুকু খরচ বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আরেকটা ভাগে হবে কতটুকু অগ্রিম রয়েছে বা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি। আমি পরের উদাহরণটা দিয়ে তোমাদের ক্লিয়ার করছি, একটু ভালো করে খেয়াল করো। ছকের মধ্যে যে ধরো বিমা সংক্রান্ত একটা সমন্বয়, ধরো তাহলে আমার রেওয়া মিলে, ফর এক্সাম্পল রেওয়া মিলে আমার দেয়া আছে 10,000 টাকা। ধরো আমার রেওয়া মিলে সব মিলে ধরো বিমা খরচ দেয়া আছে 10,000 টাকা। এখন এই 10,000 টাকাকে আমি দুই ভাগে ভাগ করে দিব মনে মনে, যে এই 10,000 টাকার মধ্যে কতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা খরচ হয়েছে এবং কতটুকু এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি। ধরো প্রশ্নে বলল যে 10,000 টাকার মধ্যে অগ্রিম আছে 3,000 টাকা। ছেলেমেয়েরা ভালো করে খেয়াল করো, রেওয়া মিলে এটা বিমা থাকুক আর অগ্রিম বিমা থাকুক, আমার চিন্তা হবে টাকাটা দুই ভাগ হবে। একটা ভাগে হবে কতটুকু খরচ হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আরেকটা ভাগে হবে কতটুকু অগ্রিম আছে বা মেয়াদ উত্তীর্ণ হয়নি। ধরো আমি তোমাকে বলে দিলাম রেওয়া মিলের 10,000 টাকার মধ্যে 3,000 টাকা অগ্রিম আছে, তাহলে বলো তো অগ্রিম আছে 3,000, তাহলে অগ্রিম 3,000। আমার কিন্তু টার্গেট হচ্ছে 10,000কে দুই ভাগ করা। বলো তো অগ্রিম 3,000, তাহলে বলো তো 10,000-এর মধ্যে যদি অগ্রিম হয় 3,000, তাহলে খরচ কত? তোমরা মনে বুঝে ফেলেছো সবাই, 7,000 টাকা। এবং দেখো এই দুইটা মিলে কিন্তু 10,000 হয়ে যাবে, মাথায় রাখবা। এই টাকাটাকে দুই ভাগ করে দিবা। তুমি যদি কোনোভাবে একটা ভাগ বের করতে পারো, আরেকটা ভাগ কিন্তু এমনি বের হয়ে যাবে। তাহলে বলো আরেকবার বলো, রেওয়া মিলে বিমা আছে ধরো 10, এর মধ্যে বলো 3,000 টাকা অগ্রিম রয়েছে। বলো তো অগ্রিম রয়েছে 3,000, তাহলে খরচ হয়েছে কত? 7,000। মনে রাখবে এই যে যতটুকু খরচ হয়েছে, এটা যত টাকাই হোক, এই খরচটা আমরা কি করব? বিমা খরচ নামে সরাসরি ব্যয়ের মধ্যে দেখাই দিব বিশদায়ী বিবরণীতে। আর যতটুকু অগ্রিম আছে এটাকে আমরা অগ্রিম বিমা নামে চলতি সম্পত্তি পাশে দেখাই দিব। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার করি। উদাহরণটা একটু খেয়াল করো সবাই, খুব ভালো করে শুনতে হবে। এই অংশটা যদি বুঝতে পারো তোমার কোনো জাবেদাও করতে হবে না। ধরো রেওয়া মিলে অগ্রিম বিমা আছে 8,000, খেয়াল করো সবাই, রেওয়া মিলে অগ্রিম আছে 8 এবং সমন্বয় বলেছে অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5,000 টাকা। খেয়াল করো, আমার জাবেদা করারও দরকার নেই। আমি কি করবো? এই 8,000 টাকাকে দুই ভাগ করে দিব। এই যে রেওয়া মিলে প্রদত্ত আছে 8,000, এই টাকাটাকে আমি মনে মনে দুই ভাগ করে দিব। বলতো বলেছে অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 5,000। মনে পড়ে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে মানে কি? খরচ। তাহলে মেয়াদ উত্তীর্ণ বা খরচ হয়েছে কত? 5। বলতো টোটাল দেয়া আছে 8 রেওয়া মিলে, এর মধ্যে যদি খরচ হয়ে যায় 5, তাহলে বলতো অগ্রিম আছে কত? 3। দেখো এই দুইটা মিলে দেখো 8 হয়ে গেছে। এই 8,000কে দুই ভাগ করে দিলাম আমি। মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে এটা খরচ হিসেবে 5, তাহলে 8,000 থেকে যদি খরচ হয় 5, তাহলে অগ্রিম কত? 3। তাহলে আমরা কি করবো? এই 5,000 টাকা যেটা খরচ, এটা বিমা খরচ নামে সরাসরি ব্যয়ের মধ্যে দেখাই দিব বিশদায়ী বিবরণীতে। আর অগ্রিম আছে যে 3, এটা সরাসরি আমরা চলতি সম্পদ হিসেবে দেখাই দিব। আমি কি বোঝাতে পারলাম? আরেকটা উদাহরণ খেয়াল করো, এই একই ধরনের আরেকটা উদাহরণ খেয়াল করো। তুমি খেয়াল করো, আগের উদাহরণটা ছিল রেওয়া মিলে অগ্রিম বিমা, আমার কিন্তু জাবেদা করতে হয় না, আমি কিন্তু বুঝে ফেলেছি যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা খরচ, যতটুকু তাহলে বাকি অংশটা হচ্ছে অগ্রিম। এখন যদি তুমি দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, আরো একটু ক্লিয়ার হবা। বলো তো রেওয়া মিলে আছে বিমা খরচ কত টাকা? 20,000 টাকা। এখন আমার টার্গেট হবে 20,000কে দুই ভাগ করে দেয়া। সমন্বয়টা পড়ো, অগ্রিম বিমার পরিমাণ 8,000 টাকা। ছেলেমেয়েরা বলো তো 20,000 হচ্ছে রেওয়া মিলে, তাহলে 20,000কে আমি দুই ভাগ করে দিব। বলেছে এর মধ্যে অগ্রিম বিমা হচ্ছে 8। বলো তো অগ্রিম মানে কি? খরচ না সম্পদ? তাহলে অগ্রিম আছে 8, দেখো আমি সম্পদ হিসাবে হবে 8। তাহলে বলো তো 20-এর মধ্যে যদি অগ্রিম হয় 8, তাহলে খরচ কত? 12,000 টাকা। তাহলে কি দাঁড়ালো? এই 20,000কে দেখো দুই ভাগ হলো, একটা ভাগে 12, একটা ভাগে 8। অগ্রিম রয়েছে যে 8,000, এই 8,000 সরাসরি আমরা অগ্রিম বিমা নামে চলতি সম্পত্তিতে দেখাই দিব। বাকি 12,000 যেটা হলো এটা সরাসরি আমরা বিমা খরচ নামে ব্যয়ের মধ্যে দেখা দেবো। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? তাহলে আজকে থেকে কি করবো আমরা? অগ্রিম বিমা, সাপ্লাইজ, অনর্জিত সেবা, বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠানে এই তিনটা সমন্বয় তো প্রায় সব অঙ্কেই থাকে। ছেলেমেয়েরা জাবেদা করে করুক আর মুখস্থ করে করুক, মাথায় রাখতে পারে না। এই জন্য আমি বলছি তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো, তাহলে আশা করছি তোমাদের ভুল হবে না এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তুমি সলভ করতে পারবা। আমি আবার বলছি, রেওয়া মিলে বিমা খরচ থাকুক আর অগ্রিম বিমা থাকুক, আমার টার্গেট হচ্ছে টাকাটাকে দুই ভাগ করে দেয়া। এর মধ্যে কতটুকু মেয়াদ উত্তীর্ণ বা খরচ হয়েছে, তাহলে বাকি অংশ অগ্রিম থাকবে। অথবা যদি বলে অগ্রিম আছে এত টাকা, তাহলে বুঝে নিতে হবে বাকি অংশটা হচ্ছে খরচ। দ্বিতীয় উদাহরণে আমরা যেটা দেখলাম, 20,000 টাকা আছে, এর মধ্যে অগ্রিম আছে 8, তাহলে অগ্রিম হচ্ছে 8, তাহলে অবশ্যই খরচ হয়েছে কি? বাকিটা 12,000। যতটুকু খরচ হয়েছে এটা বিমা খরচ নামে আমরা লিখবো ব্যয়ের মধ্যে, আর যতটুকু অগ্রিম রয়েছে এটা আমরা অগ্রিম বিমা নামে চলতি সম্পত্তি দেখা দেব। সবাই বুঝতে পেরেছি নিশ্চয়? আমি এখন একটা বড় উদাহরণ দিয়ে তোমাদের একটা শেখানোর চেষ্টা করছি, সবাই ভালো করে খেয়াল করো। রেওয়া মিলে ধরো অগ্রিম বিমা আছে 24,000 টাকা। এখন আমি 4টা সমন্বয় নিয়েছি, খেয়াল করে, এগুলো সব বোর্ডে আসছে, কিন্তু আমি তোমাদেরকে বেছে বেছে বোর্ডের সমন্বয়গুলো আজকে নিয়ে আসছি। যে রেওয়া মিলে ধরো অগ্রিম বিমা আছে 24,
প্রথম সমন্বয়টা খেয়াল করো যে অগ্রিম বিমার ৬,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই যে রেওয়া মিলের ২৪, এই ২৪কে আমি ২ ভাগ করবো। আমার টার্গেট হচ্ছে এটা মাথায় মনে মনে করে ফেলবা। বলো তো, বলছে অগ্রিম বিমার ৬,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ছেলেমেয়েরা বলো তো, মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি সম্পদ না খরচ? খরচ। তাহলে খরচ হয়েছে কত? ৬,০০০। এই ৬,০০০ হচ্ছে আমার খরচ। তাহলে বলো তো ২৪,০০০-এর মধ্যে যদি খরচ হয় ৬, তাহলে অগ্রিম কত? বুঝে ফেলেছি বোধ হয়, ১৮,০০০ টাকা। তাহলে দেখো ২৪,০০০কে আমি ২ ভাগ করে দিলাম, এক ভাগে ৬, তার আরেক ভাগে ১৮। এই যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা খরচ, এটা আমরা বিশদায় বিবরণীতে লিখে দিব ডাইরেক্ট বিমা খরচ নামে ৬। তাহলে বাকি ১৮,০০০ টাকা কোনো যোগ বিয়োগ করবো না, সরাসরি লিখে দিব অগ্রিম বিমা নামে ১৮। দ্বিতীয় উদাহরণটা একটু খেয়াল করো, দ্বিতীয় সমন্বয়টা আমরা সবাই এটা বুঝতে পেরেছি, তাই না? দ্বিতীয়টা হচ্ছে অগ্রিম বিমার ৫,০০০ টাকা চলতি বছরের খরচ হিসাবে দেখাতে হবে। একই নিয়ম। বলতো রেওয়া মিলে আছে কত? ২৪, এটাকে আমি ২ ভাগ করার চেষ্টা করব। বলতো এর মধ্যে বলছে ৫,০০০ টাকা খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে খরচ হচ্ছে ৫, তাহলে সবাই বলো তাহলে অগ্রিম কত? ১৯,০০০। আমরা কোনো যোগ বিয়োগ করবো না আজকে থেকে। তাহলে ৫,০০০ টাকা ডাইরেক্ট আমরা বিমা খরচ নামে লিখে দিব, ব্যয়ের মধ্যে বিমা খরচ ৫, আর বাকি ১৯,০০০ টাকা সরাসরি আমরা অগ্রিম বিমা নামে লিখে দিব চলতি সম্পদের মধ্যে। অগ্রিম নিয়ে আজকে থেকে আর যোগ বিয়োগ করবো না, সরাসরি ২ ভাগে লিখে দিব। কেমন? তাহলে আমাদের ২ নম্বর সমন্বয়ের ২৪-এর মধ্যে বলছে ৫,০০০ টাকা খরচ হয়েছে। তাহলে ৫,০০০ টাকা খরচ, তাহলে বাকি ১৯,০০০ হচ্ছে অগ্রিম বিমা। আমরা যদি ৩ নম্বর উদাহরণটা খেয়াল করি, এটা তো বোর্ডে কয়েকবার আসছে, একটু খেয়াল করো। অগ্রিম বিমা ৩ বছরের জন্য পরিশোধ করা হয়েছে। ছেলেমেয়েরা ৩ বছরের জন্য পরিশোধ করা হয়েছে ২৪,০০০। বাট আমরা হিসাব করি কয় বছরের? ১ বছরের। তাহলে ৩ বছরের মধ্যে আমরা ১ বছরের অলরেডি অগ্রিম বিমা খরচ হয়ে গেছে বুঝে নিতে হবে। যে টোটাল দিয়েছি ৩ বছর, এর মধ্যে আমি ধরে নিব যে এই অগ্রিমটা যেহেতু ডেট নাই, কোন তারিখে দেয়া হয়েছে, আমি ধরে নিব এই হিসাবকালের শুরুতে দেয়া হয়েছে। তাহলে বলো তো ৩ বছরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয় বছর? ১ বছর। তাহলে ৩ বছরে যদি ২৪,০০০ টাকা হয়, খেয়াল করো তো ছেলেমেয়েরা, ৩ বছরে ২৪,০০০, তাহলে 1 বছরে কত? ৩ দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে প্রতি বছর খরচ হবে কত? ৮,০০০ টাকা। তাহলে বুঝে নিতে হবে যে ৩ বছরের জন্য পরিশোধ করা হয়েছে। যেহেতু আমি এখন 1 বছরের অঙ্ক করছি এবং আমরা যেহেতু এখানে ডেট নাই, কোন তারিখে অগ্রিম বিমাটা দেয়া হয়েছে, আমরা ধরে নিব এটা এই বছরের শুরুতে দেয়া হয়েছে। তাহলে আমাদের 1 বছরের খরচ হয়ে গেছে। তাহলে ৩ বছরে যদি ২৪,০০০ হয়, আমরা দেখলাম 1 বছরে হয় ৮,০০০। এখন লিখবো কিভাবে টাকাটা? দেখো ওই যে একই নিয়ম, আমি ২৪,০০০কে 2 ভাগ করব। বলো তো 1 বছর খরচ হয়ে গেছে, 1 বছরে কত হলো? ৮,০০০। তাহলে আমার খরচ হবে ৮। খেয়াল করো ছেলেমেয়েরা, আমার খরচ হবে ৮। তাহলে বলো তো তাহলে অগ্রিম হবে কত? ২৪কে 2 ভাগ করতে হবে, 1 ভাগে যদি 8 হয়, আরেক ভাগে হবে ১৬,০০০। তার মানে আমরা কি করব? এই রেওয়া মিলের ২৪,০০০-এর মধ্যে 1 বছরে যেটা খরচ ৮,০০০, এটা আমরা বিমা খরচ নামে ব্যয়ের মধ্যে লিখে দিব, আর বাকি ১৬,০০০ টাকা সরাসরি অগ্রিম বিমা নামে আমরা চলতি সম্পত্তিতে লিখে দিব। বুঝতে পেরেছি সবাই? চতুর্থ উদাহরণটা একটু খেয়াল করো। চতুর্থ উদাহরণটা যে অগ্রিম বিমা 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। একই নিয়ম, মানে কি ২৪,০০০ টাকা দেওয়া হয়েছে 2 বছরের জন্য, তো আমার খরচ হয়েছে কত? 1 বছর। বলো তো 2 বছরে যদি ২৪,০০০ হয়, তাহলে 1 বছরে কত? এখন কি আমরা 3 দিয়ে ভাগ করবো না 2 দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো, যেহেতু 2 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তাহলে 24কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 12,০০০। তাহলে আমার একই নিয়ম, দেখো তাহলে 24-এর মধ্যে আমার খরচ হয়েছে কত? 12। তাহলে অগ্রিম কত? 12। তাহলে দেখো 2 ভাগ করে ফেললাম। এই 12টা আমরা ব্যয়ের মধ্যে বিমা খরচ নামে লিখবো, আর এই 12,০০০ টাকা আমরা চলতি সম্পত্তি পাশে অগ্রিম বিমা লিখে দিব। তাহলে আমি আশা করছি তোমরা জাবেদা না করে, যেহেতু সময় খুব কম আমাদের, আমার এই শর্টকাট টেকনিকটা যদি তোমরা যদি ফলো করতে পারো, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু তুমি শেষ করতে পারবা। কেমন? আমরা দ্বিতীয় একটা উদাহরণে যাই, সাপ্লাই সংক্রান্ত সমন্বয়। আমরা দেখছি অনেক সময় রেওয়া মিলের সাপ্লাইজ থেকে, সাপ্লাইজ খরচ থাকে, মনিয়ারি খরচ থাকে। রেওয়া মিলে যেভাবে থাকুক না কেন, এগুলোও কিন্তু জাবেদা দিয়ে করা যায়। বাট আমি সরাসরি তোমাদেরকে জাবেদা না দিয়ে এই অগ্রিম বিমাটা যেভাবে শর্টকাট নিয়মে শিখিয়েছি, একইভাবে সাপ্লাইজের বিষয়টা তোমাদেরকে ধরার জন্য বলছি। সাপ্লাইজ, এটা রেওয়া মিলে সাপ্লাইজ থাকুক, সাপ্লাইজ খরচ থাকুক, মনিয়ারি খরচ থাকুক, একই নিয়ম। রেওয়া মিলের টাকাটাকে আমরা 2 ভাগ করে দিব। একটা ভাগে হবে যে এই বছর কতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। পরের স্লাইডে একটু দেখো যে রেওয়া মিলে যেই টাকাটা দেওয়া আছে, টাকাটাকে আমরা 2 ভাগ করে দিব। একটা ভাগে হবে যে কতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। এই যতটুকু ব্যবহৃত হয়েছে এটা মানে খরচ। আর একটা ভাগে চিন্তা করবো এর মধ্যে কতটুকু তাহলে হাতে রয়ে গেছে বা অব্যবহৃত আছে। তাহলে রেওয়া মিলের টাকাটাকে 2 ভাগ করে দিব। এক ভাগে কতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে,
আরেকটা ভাগে কতটুকু এখনো হাতে রয়েছে বা অব্যবহৃত রয়েছে। মনে রাখবো যতটুকু খরচ হয়েছে অতটুকু আমরা সাপ্লাইজ খরচ নামে ব্যয়ের মধ্যে দেখে দেব। বলতো আমরা ব্যয়ের মধ্যে কতটুকু দেখাবো? যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে, আর যতটুকু অব্যবহৃত রয়েছে সেটাকে আমরা সাপ্লাইজ বা অব্যবহৃত মনিহারি নামে চলতি সম্পত্তিতে দেখায় দিব। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরো রেওয়া মিলের সাপ্লাইজ আছে 10,000, রেওয়া মিলের সাপ্লাইজ আছে 10,000। এখন যেভাবেই বলুক না কেন সময়, আমি কি করবো? এই 10,000কে 2 ভাগ করে দিব। এই যে 10,000 এটাকে 2 ভাগ করে দিব। এখন 2 ভাগের মধ্যে কোন ভাগে কয় টাকা হবে এটা সমন্বয়ের উপর নির্ভর করবে। দেখো সমন্বয় কি লেখা, চলতি বছরে 3,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। ছেলেমেয়েরা মনে পড়ে তোমাদের? একটু আগে বললাম ব্যবহৃত হওয়া মানে কি সম্পদ না খরচ? ব্যবহৃত হওয়া মানে খরচ। তাহলে বলো তো আমার খরচ হবে কত? 3। তাহলে বলো তো 10,000 টাকাকে আমি 2 ভাগ করতে হবে, এর মধ্যে যদি খরচ হয় 3, একটু চিন্তা করে বলো তাহলে সম্পদ কত হবে? 7,000 টাকা। দেখো 7 আর 3 দুইটা মিলে কিন্তু 10 হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? রেওয়া মিলের 7,000কে 2 ভাগ করে দিলাম। যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে অতটুকুকে আমরা সাপ্লাইজ খরচ নামে সরাসরি ব্যয়ের মধ্যে দেখা দিব। তাহলে বাকি থাকে আর কত? 7,000। এটাকে সরাসরি আমরা সাপ্লাইজ নামে চলতি সম্পত্তি পাশে দেখা দিব। কেমন? আরেকটা উদাহরণ খেয়াল করো, রেওয়া মিলে যদি এখন সাপ্লাইজ না থেকে সাপ্লাইজ খরচ থাকে বা মনিহারি খরচ থাকে, একই নিয়ম, আলাদাভাবে কোনো নিয়ম শেখার দরকার নেই এখন থেকে আর। ধরো রেওয়া মিলে সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ আছে 15,000 টাকা। তাহলে আমি কি করবো? এই 15,000কে 2 ভাগ করে দিব। এখন 2 ভাগ করে কোন ভাগে কত পড়বে এটা সমন্বয়টা পড়ে নিবা। দেখো কি লেখা সমন্বয়, বছর শেষে অব্যবহৃত রয়েছে 4,000 টাকা। বলো তো সবাই, অব্যবহৃত রয়েছে। অব্যবহৃত মানে কি খরচ না সম্পদ? একটু আগে শিখালাম অব্যবহৃত মানে সম্পদ। তাহলে সম্পদে হবে 4। বলো টোটাল 15-র মধ্যে যদি সম্পদে হয় 4, তাহলে খরচ কত? 11,000 টাকা। তা আমরা কোনো যোগ বিয়োগ করছি না, কিন্তু সরাসরি খরচ হিসেবে লিখে দিব 11, সরাসরি সাপ্লাই সম্পদ হিসেবে লিখে দিব 4,000 টাকা। দেখো কত ইন্টারেস্টিং, কত দ্রুততম সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারছো, তাই না? আমরা যদি একটা বড় উদাহরণ দেখি, একটু খেয়াল করি। ধরো রেওয়া মিলে সাপ্লাইজ খরচ আছে, সাপ্লাইজ দেওয়া আছে 18,000 টাকা। তাহলে যেভাবেই সমন্বয় আসুক এই 18,000কে আমার 2 ভাগ করতে হবে। তাহলে আমরা যদি একটা একটা দেখি, প্রথমটা একটু খেয়াল করো, চলতি বছরে 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। এই শব্দটা ইম্পর্টেন্ট। বলো তো সবাই, ব্যবহৃত হয়েছে মানে কি সম্পদ না খরচ? খরচ। বলো 18-র মধ্যে খরচ হয়েছে কত? 5। তাহলে আমি 2 ভাগ করলে আমার খরচে হবে 5। তাহলে সবাই বলো তাহলে সম্পদ কত হবে? বাকিটা 13,000 টাকা। তো আমরা এই 5,000 টাকা লিখবো বিশদায় বিবরণীতে সাপ্লাইজ খরচ নামে, আর এই 13,000 টাকা সরাসরি লিখে দিবে সম্পত্তি পাশে সাপ্লাইজ নামে। খুব ইন্টারেস্টিং, তাই না? দ্বিতীয় সমন্বয়টা খেয়াল করো, 6,000 টাকার সাপ্লাই চলতি বছরে খরচ হয়েছে। একই কথা। তাহলে আমরা এই 18,000-এর মধ্যে 6,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে খরচ হচ্ছে আমার কত? খরচ আর একটা সম্পদ। আমার বলে দিয়েছে খরচ হয়েছে হচ্ছে 6, তাহলে খরচ 6। ছেলেমেয়েরা বলো তাহলে সম্পদ কত? 12,000 টাকা। আমরা 6,000 টাকা ডাইরেক্ট খরচ হিসেবে লিখে দিব বিশদায় বিবরণীতে, আর বাকি 12,000 টাকা সরাসরি সম্পদ হিসেবে দেখাই দিব। আমরা যদি পরেরটা তোমাদেরকে বলি, এটা যদি 2 নম্বর হয়, আমি যদি 3 নম্বরটা বলি, অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 9,000। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, অব্যবহৃত সাপ্লাইজ। ছেলেমেয়েরা বলো তো অব্যবহৃত মানে কি খরচ না সম্পদ? সম্পদ। সম্পদ কত বলেছে? 9,000। তাহলে সম্পদে আমরা লিখে দিব 9। তাহলে চিন্তা করো 18কে কিন্তু 2 ভাগ করতে হবে, এর মধ্যে যদি সম্পদ হয় 9, তাহলে খরচ কত? খরচও 9। তাহলে আমরা কি করব? সাপ্লাইজ খরচ নামে লিখে দিব 9,000, সাপ্লাইজ নামে সম্পত্তি পাশে লিখে দিব 9,000। তুমি বারবার খেয়াল করো যেভাবেই সমন্বয় আসুক রেওয়া মিলের টাকাটাকে কিন্তু আমি 2 ভাগ করে দিচ্ছি, তাই না? তুমি যদি লাস্ট সমন্বয়টা একটু দেখো, ভালো করে খেয়াল করো, যে বছর শেষে দেখা গেল যে 3,000 টাকার সাপ্লাইজ হাতে রয়েছে। ছেলেমেয়েরা বলো তো হাতে রয়েছে, হাতে রয়েছে মানে কি খরচ না সম্পদ? সম্পদ। তাহলে 18-র মধ্যে বলো তো সম্পদ কত? সম্পদ হচ্ছে 3। তাহলে একটু চিন্তা করে বলো তাহলে খরচ কত? 15,000 টাকা। তাহলে আমরা কি করব? বিশদায় বিবরণীতে সাপ্লাইজ খরচ নামে লিখে দিব 15,000, আর সম্পত্তি পাশে সাপ্লাইজ নামে লিখে দিব 3,000। কত ইন্টারেস্টিং, কোনো যোগ বিয়োগ হচ্ছে না, শুধু একটু চিন্তা করলে হবে, টাকাটাকে 2 ভাগ করে দিতে হবে। যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে অতটুকু আমরা সম্পদ হিসেবে খরচ হিসেবে লিখে দিব সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ নামে, আর যতটুকু এখনো অব্যবহৃত আছে বা হাতে রয়েছে অতটুকু আমরা লিখে দিব সম্পদ হিসেবে। কেমন? আমরা সবাই খুব গুরুত্বপূর্ণ এই সমন্বয়টা ছিল, এটা বুঝতে পেরেছে। আমরা যদি তৃতীয় সমন্বয়টা চলে যাই, এটাও খুব গুরুত্বপূর্ণ সমন্বয়, সেটা হচ্ছে অনর্জিত সেবায় সংক্রান্ত সমন্বয়। একই সমাধান, এখানে আমরা জাবেদা করে করে করতে পারি আয় পদ্ধতি দায় পদ্ধতি, বাট আজকে আমরা সেটা যাব না, আমরা সরাসরি শর্টকাট নিয়মটা তোমাদের শেখাবো। এখানেও একই কথা প্রযোজ্য। খেয়াল করো ছেলেমেয়েরা, যে রেওয়া মিলে অনর্জিত সেবায় থাকুক আর সেবায় থাকুক, অনর্জিত সেবায় নিয়ে যদি কোনো সমন্বয় থাকে,
এক্ষেত্রে আমরা রেওয়া মিলের টাকাটাকে 2 ভাগ করে দিব, একই নিয়ম। এক্ষেত্রে নিয়ম হচ্ছে তুমি দেখবা কতটুক আয় হয়েছে বা অর্জিত হয়েছে। সাধারণত অনর্জিত সেবায়ের ক্ষেত্রে অর্জিত শব্দটা ইউজ করে। হ্যাঁ, কতটুক আয় হয়েছে বা অর্জিত হয়েছে, মনে রাখবো যতটুক আয় হয়েছে বা অর্জিত হয়েছে অতটুককে আমরা বিশদ আয় বিবরণীতে আয়ের মধ্যে লিখে দিব। এবং সাধারণত রেওয়া মিলে একটা আয় থাকে, তো আমরা ওই রেওয়া মিলের সেবায়ের সাথে যোগ করে দিব যতটুক অর্জিত হয়েছে। আর যতটুক অর্জিত হয়নি বা অনর্জিত রয়েছে বা অগ্রিম রয়েছে অতটুককে আমরা অনর্জিত সেবায় নামে চলতি দায় পাশে লিখে দিব। আবার বলছি, রেওয়া মিলের সেবায় বা অনর্জিত সেবা এর সাথে যদি অগ্রিম বা অনর্জিত সেবায় নিয়ে কোনো সমন্বয় থাকে আমরা কি করব, রেওয়া মিলের টাকাটাকে 2 ভাগ করে দিব। একটা ভাগে হবে কতটুক আয় হয়েছে বা অর্জিত হয়েছে, যতটুক আয় হয়েছে বা অর্জিত হয়েছে অতটুককে আমরা বিশদ আয় বিবরণীতে লিখে দিব, সেবায়ের সাথে যোগ করে দিব। আর যতটুক অগ্রিম বা অনর্জিত রয়েছে, ওখানে অর্জিত হয়নি যতটুক, অতটুককে আমরা অনর্জিত সেবায় নামে চলতি দায় পাশে লিখে দিব। উদাহরণটা একটু খেয়াল করো সবাই। ধরো রেওয়া মিলে অনর্জিত সেবায় আছে 50,000 টাকা, তাহলে আমার টার্গেট হচ্ছে 50,000কে 2 ভাগ করে দেয়া। সমানটা পড়ো, এবছর অনর্জিত সেবায়ের 15,000 টাকা অর্জিত হয়েছে। এই দেখো শব্দটা ইম্পর্টেন্ট, অর্জিত হয়েছে। তো ছেলেমেয়েরা বলো তো 50,000 মধ্যে অর্জিত হয়েছে কত? 15। বলো তো অর্জিত যেটা হয় এটা কি দায় হয় না আয় হয়? আয় হয়। এই দেখো আয়ের মধ্যে চলে আসছে 15,000। তাহলে বলো তো 50-এর মধ্যে যদি আয় হয় 15, তাহলে দায় কত হবে? 35,000। খেয়াল করো 15 আর 35 দূরে মিলে কিন্তু 50 হয়ে গেছে। তাহলে যেহেতু অর্জিত হয়েছে এই 15,000 টাকা হয়ে চলে আসবে আয়ের মধ্যে, তাহলে বাকি 35,000 টাকা চলে যাবে আমার চলতি দায়ের মধ্যে। কেমন? আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, একটু অন্যভাবে আছে। ধরো রেওয়া মিলে অনর্জিত সেবায় দেয়া আছে 40,000। হ্যাঁ, তো আমার টার্গেট কি? 40,000কে 2 ভাগ করে দেয়া। এখন যদি বলে যে বছর শেষে অনর্জিত সেবায়ের পরিমাণ 28,000 টাকা, রেওয়া মিলে আছে 40, বাট সমন্বয়ে বললো বছর শেষে অনর্জিত সেবায় হচ্ছে 28। তার মানে অনর্জিত সেবায়ের পরিমাণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। বলো তো অনর্জিত সেবায় মানে কি আয় না দায়? দায়। তাহলে দায় হচ্ছে 28। বলো 40-এর মধ্যে যদি দায় হয় 28, তাহলে আয় হয়েছে কত? দেখো 12,000 টাকা। তাহলে এই 40কে দেখো 2 ভাগ করলাম, এর মধ্যে অনর্জিত বা দায় হবে 28 বলে দিয়েছে। তাহলে বাকি 12,000 টাকা আয়, এটা আমরা সেবায়ের সাথে যোগ করে দিব। আর এই 28,000 সরাসরি আমরা চলতি দায় পাশে লিখে দিব, অনর্জিত সেবায়ের সাথে কোনো যোগ বিয়োগ করব না। কেমন? আমরা যদি এই 3টা যে সমন্বয় আলোচনা করলাম আমাদের, আশা করছি তোমাদের সেবামূলক প্রতিষ্ঠানের এই 3টা সমন্বয় প্রায় সকল অঙ্কে থাকে। এবং এই 3টা সমন্বয় যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আজকের আলোচনাটা যদি বুঝতে পারো, তাহলে আশা করছি এই অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, সাপ্লাইজ বা মনিহারি, অনর্জিত সেবায় এই ধরনের কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। এবং তোমরা যদি টেস্ট পেপার দেখো, প্রায় সকল সেবামূলক প্রতিষ্ঠানে কিন্তু এই 3টা সমন্বয় আসছে। এবং এক্ষেত্রে ছেলেমেয়েদের খুবই প্রবলেম হয় টাকাটা নিয়ে। আশা করছি আজকের আলোচনাটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বুঝে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করো, এবং আশা করছি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আমরা এখন দ্বিতীয় আরেকটা বিষয় আজকে আলোচনা করব, মূলধনের সুদ সংক্রান্ত সমন্বয়। এই বিষয়টা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের কয়েকটা অঙ্কে আমি দেখেছি দিয়ে দিয়েছে। একটু ভালো করে খেয়াল করি। মূলধনের সুদ এটা কিন্তু রেওয়া মিলও থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। আমরা একটা বলবো। রেওয়া মিলে থাকলে তো একবার যাবে, তাই না? এটা বিশদে যাক, এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাক, আর আর্থিক অবস্থার বিবরণীতে যাক, রেওয়া মিলের আইটেম তো একবার যায়, তাই না? যদি এটা রেওয়া মিলে দেয়া থাকে মূলধনের সুদ, তাহলে কি হবে? একবারই যাবে স্যার। মূলধনের সুদটা একটা ব্যয়, এটা সরাসরি বিশদায় বিবরণীতে ব্যয় হিসেবে দেখা দিবা। সেবামূলক প্রতিষ্ঠান হলে তো শুধু ব্যয়, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে তোমরা জানো এটা অপরিচালন ব্যয় হিসেবে দেখাই দিব, তাই না? তাহলে যদি মূলধনের সুদটা রেওয়া মিলে থাকে আমরা কোথায় লিখবো? ব্যয় হিসেবে দেখাই দিব বিশদায় বিবরণীতে। তখন কিন্তু এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে না। খুব ভালো করে মাথায় রাখবা, রেওয়া মিলে থাকলে এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে না, এটা শুধু বিশদায় বিবরণীর ব্যয় হিসেবে দেখাবা। কিন্তু যদি সমন্বয় থাকে মূলধনের সুদটা, তাহলে কি হবে বলো তো? মূলধনের সুদ সমন্বয় থাকা মানে তার একটা জাবেদা হবে। জাবেদাটা কি হবে একটু খেয়াল করো। মূলধনের সুদের জাবেদা হচ্ছে মূলধনের সুদ একটা ব্যয়, তোমরা সবাই জানো বোধহয়। মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সবাই বলো তো মূলধনের সুদের জাবেদা কি? মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বলো মূলধনের সুদ একটা ব্যয়, তাহলে এটা যাবে কোথায়? বিশদায় বিবরণীতে, এটা বিশদে যাবে। আর মূলধন এটা কোথায় যাবে? মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্টে, তাই না? তাহলে আমরা দেখলাম জাবেদা থেকে বুঝে গেলাম যেহেতু সমন্বয় আছে এটা 2বার যাবে। মূলধনের সুদ ব্যয় বলে এটা বিশদায় বিবরণীতে যাবে, আর মূলধন বলে এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে। এখন কার সাথে যোগ হবে না বিয়োগ হবে আমি নিজে নিজে বানাবো। ছেলেমেয়েরা বলো তো মূলধনের সুদ বিশদে যাবে। রেওয়া মিলে যদি মূলধনের সুদ একটা থাকে ডেবিট দিকেই থাকবে, তো
তাহলে ডেবিট দিকে আছে মূলধনের সুদ, এটাও ডেবিট দিকে, তাহলে ওই মূলধনের সাথে এই মূলধনের সুদ যোগ করে দিব। বাট বেশিরভাগ অঙ্কে রেওয়া মিলে মূলধনের সুদটা থাকে না, তখন আমরা কি করবো বলো তো? এটা ফেলে দিব না, সরাসরি লিখে দিব, সরাসরি আমরা বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখে দিব। হ্যাঁ, আর মূলধন হিসাব ক্রেডিট বলো তো, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, মূলধনটা তো মালিকানা সত্ত্ব বিবরণে যাবে, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, রেওয়া মিলের মূলধনও কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে। তাহলে মূলধন ক্রেডিট, এই মূলধনে ক্রেডিট, তাহলে দুই মূলধন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে সমাধানটা কি হবে স্যার? যে মূলধনের সুদটা একবার বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখবো, আরেকবার মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করব, যেহেতু মূলধন ক্রেডিট। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। মূলধনের সুদ যদি রেওয়া মিলে থাকে একবার যাবে, শুধু বিশদায় বিবরণীতে ব্যয় বা অপরিচালন ব্যয়। সমন্বয়ে থাকলে জাবেদার নিয়ম অনুযায়ী দুইবার যাবে, একবার মূলধনের সুদটা ব্যয় হিসাবে বিশদায় বিবরণীতে লিখবা, আরেকবার মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ করবা। তাও আমি একটু সমাধানটা একটু বলে দিয়েছি, একটু খেয়াল করো। যে বিশদায় বিবরণীতে মূলধনের সুদ নামে ব্যয় হিসাবে দেখাবা, আরেকবার মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ করবা। কেমন? এরপর আমরা আসি যে এই মূলধনের সুদটার ক্যালকুলেশন আছে মাঝে মাঝে কিছু, আমি দুই একটা বলার চেষ্টা করছি আজকে। যে ধরো অঙ্কটা 2016 সালের, একটা মূলধন দেয়া আছে 1/1/2016, তার মানে প্রারম্ভিক মূলধন দেয়া আছে তোমার 1 লক্ষ টাকা। এখন দেখো কতভাবে সমন্বয়ে থাকতে পারে। যদি 1 নম্বর বলছে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, আমরা এখানে মেনলি ক্যালকুলেশনটা শিখবো। আমরা সমাধান তো শিখেই গেলাম, যেহেতু সমন্বয় আছে একবার ব্যয় হিসেবে লিখে দিব, আরেকবার মূলধনের সাথে এটা যোগ করে দিব, তাই না? এখন 1 নম্বর সমন্বয়টা বলছে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। মূলধনের সুদ ধরার ক্ষেত্রে গতকাল আমরা বলেছিলাম কোন একটা অংশে, মূলধনের সুদ ধরার ক্ষেত্রে বেসিক নিয়ম হচ্ছে প্রারম্ভিকের উপর 1 বছর, অতিরিক্তের উপর তারিখ অনুযায়ী সুদ ধরবো। মনে রাখবো, প্রারম্ভিক মূলধনের উপর 1 বছরের সুদ ধরবো, অতিরিক্ত মূলধন থাকলে তার উপর আমরা তারিখ অনুযায়ী সুদ ধরবো। এখন দেখো 1 নম্বর সমন্বয়ে কিন্তু কোনো অতিরিক্ত মূলধন নাই, তাহলে এখানে মূলধনের সুদ ধরতে বলা মানে এই প্রারম্ভিক মূলধনের উপর 1 বছরের সুদ ধরা। তাহলে কত আছে? 1 লাখ। 1 লাখের 10% করলে কত হয়? 10,000 টাকা। যেহেতু সমন্বয় আছে, তাহলে এই 10,000 টাকা একবার আমরা ব্যয়ের মধ্যে লিখে দিব, এই 10,000 টাকা আরেকবার আমরা মূলধনের সাথে যোগ করে দিব। দ্বিতীয় সমন্বয়টা একটু খেয়াল করো। 2016 সালের 1 এপ্রিল তারিখে মালিক অতিরিক্ত মূলধন বাবদ 20,000 টাকা সরবরাহ করেন, যা হিসাবভুক্ত করা হয়নি। খুব ভালোভাবে শুনতে হবে। প্রথম অংশে কিন্তু একটা সমন্বয় আছে, যে মালিক 1 এপ্রিল তারিখে অতিরিক্ত মূলধন বাবদ 20,000 টাকা সরবরাহ করেছেন। তোমরা কি জানো মালিক অতিরিক্ত মূলধন আনলে কি জাবেদা হয়? মালিক অতিরিক্ত মূলধন আনলে কিন্তু তার জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সবাই জানো তো, তাই না? মালিক অতিরিক্ত মূলধন আনলে তার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে বলো, এই যে অতিরিক্ত মূলধন 20,000 আনছে, এটার জাবেদা হবে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে সমাধান নিজেরাই বানাও। বলো তো, নগদান রেওয়া মিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। এখানে নগদানটা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে নগদের সাথে এটা কি হবে? যোগ হবে। আর মূলধন এটা রেওয়া মিলের কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। এখানেও কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে মূলধনের সাথেও কি হবে? যোগ হবে। খুব ইন্টারেস্টিং, তাই না? তাহলে বলো তো, প্রথম অংশের সমাধানটা কি? নগদের সাথে যোগ হবে 20,000, মূলধনের সাথে যোগ হবে 20,000 টাকা। দেখো, তুমি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মনে মনে একটু জাবেদা করে দেখবা, সমাধানটা হয়ে গেছে। নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, নগদের সাথে যোগ 20,000, মূলধনের সাথে যোগও 20,000। তাহলে আমাদের প্রথম অংশের সমাধান হয়ে গেল, যে অতিরিক্ত মূলধনটা যেহেতু হিসাবভুক্ত হয়নি, এটা নগদের সাথে যোগ করব, মূলধনের সাথে আমরা যোগ করে দিব। দ্বিতীয় অংশে দেখো আরেকটা সমন্বয় বলেছে, মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। এখন এই মূলধনের উপর যত টাকা সুদ হোক, সমাধান তো আমরা শিখে গেছি। একবার বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখবো, আরেকবার আমরা মূলধনের সাথে এটা যোগ করব, মূলধনের সুদ। এখন এই সিচুয়েশনে মূলধনের সুদটা কত হবে? খুব ভালো করে শুনবে, এটা কিন্তু বোর্ডে আসছে। এক্ষেত্রে অতিরিক্ত মূলধনের তাকে একটা ডেট দেওয়া আছে, 1 এপ্রিল। তো আমরা তো একটু আগে বললাম যে প্রারম্ভিকের উপর ধরবো 1 বছরের সুদ, অতিরিক্ত মূলধনের উপর ধরবো আমরা তারিখ অনুযায়ী সুদ। ছেলে বড় বলো তো, এখানে প্রারম্ভিক মূলধন কত? 1 লাখ। তাহলে আমরা যদি মূলধনের সুদ ধরি 2 নম্বর সমন্বয় অনুযায়ী, প্রারম্ভিক মূলধনে 1 লাখ, এই 1 লাখের উপর যদি আমরা 10% সুদ ধরবো 1 বছর, প্লাস বলতো অতিরিক্ত মূলধন কত? 20,000। বলতো এই 20,000-এর উপর কি আমরা 1 বছর ধরবো না তারিখ অনুযায়ী ধরবো? তারিখ অনুযায়ী ধরবো। কোন তারিখে এনেছে? 1 এপ্রিল। আর হিসাবকাল শেষ ধরে নিলাম 31শে ডিসেম্বর তারিখ। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত গুনে দেখো 9 মাস হয়। তাহলে এটার উপর আমরা ধরবো 10% করে 9 মাসের সুদ, তাই না? তাহলে কত দাঁড়ায় বলো তো? 1 লাখের 10% করলে হয় 10,000 টাকা, আর 20,000-এর 10% করলে হয় 2,000, 9 মাসে হবে 1,500 টাকা। তাহলে আমার দুইটা মিলে মোট মূলধনের সুদ হয়ে গেল 11,500 টাকা। তাহলে 2 নম্বর সমন্বয় কিন্তু আমাদের মূলধনের সুদ হলো 11,500 টাকা। এই 11,500 টাকা আমরা একবার বিশদায় বিবরণীর ব্যয় পাশে লিখে দিব, আরেকবার আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ করে দিব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো বিষয়টা।
তৃতীয় সমন্বয়টা একটু খেয়াল করো, এখানেও খুব ইম্পর্টেন্ট সমন্বয়টা, সেটা হচ্ছে যে 2016 সালের 1 জুলাই তারিখে মালিক অতিরিক্ত মূলধন বাবদ 20,000 টাকা সরবরাহ করেন। খুব ভালো করে শুনতে হবে, মালিক 1 জুলাই তারিখে অতিরিক্ত মূলধন বাবদ 20,000 টাকা সরবরাহ করেন। এরপর আবার বলেছে মূলধনের সুদ ধরতে হবে। সুদের বিষয়টা দুইবার কোথায় যাবে আমরা পারবো, বাট প্রথম অংশটা খুব ভালো করে দেখো যে 1 জুলাই তারিখে তিনি 20,000 টাকা মূলধন সরবরাহ করেছেন, বাট এটা কিন্তু 2 নম্বরের মতো বলা নাই যেটা হিসাবভুক্ত হয়েছে কি হয় নাই। দেখো 2 নম্বর কিন্তু বলে দিয়েছিল যে হিসাবভুক্ত করা হয়নি, এই জন্য কিন্তু আমরা জাবেদা দিয়ে হিসাবভুক্ত করেছিলাম, নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদের সাথে যোগ মূলধনের সাথে যোগ, তাই না? বাট এখানে তো বলা নাই যে এই যে অতিরিক্ত মূলধন 20,000 টাকা এটা কি হিসাবভুক্ত হয়েছে কি হিসাবভুক্ত হয় নাই, কোনো কিছু কি বলা আছে? বলা নাই। কিন্তু মনে হয় এরকম যদি বলা না থাকে, যেহেতু এটা 1 জুলাই তারিখে দিয়েছে আর আমার রেওয়া মিলটা হচ্ছে 31 ডিসেম্বর তারিখ, প্রায় 6 মাস আগের ঘটনা, তাই না? আমরা যেহেতু উল্লেখ না এটা হিসাবভুক্ত হয়েছে কি হয় নাই, আমি ধরে নিব যেহেতু এটা অনেক আগের ঘটনা, আমি ধরে নিব এটা অলরেডি রেওয়া মিলের মূলধনের সাথে এবং নগদের সাথে যোগ করা হয়ে গেছে। তাহলে যদি এরকম কখনো বলে হিসাবভুক্ত হয়েছে কি হিসাবভুক্ত হয়নি, আমরা ধরে নিব এই টাকাটা হিসাবভুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের এই 20,000 টাকা কিন্তু আর মূলধনের সাথে 2 নম্বর মতো যোগ করা যাবে না, জাবেদা দেওয়া যাবে না। তাহলে এটা দিল কেন? দিল মূলধনের সুদ বের করার ক্ষেত্রে একটু ভেজাল আছে, সেই ভেজালটা কি আমি একটু বলি। তাহলে আমরা বুঝে গেলাম এই 20,000 টাকার নগদ মূলধনের সাথে যোগ করা দরকার নেই, যোগ করা আছে। তাহলে মূলধনের সুদটা ধরার ক্ষেত্রে একটু বিষয় আছে, একটু খেয়াল করো। এই যে 20,000 টাকা, বলো তো আমি কি ধরে নিলাম, এই 20,000 টাকা মূলধনের সাথে কি যোগ আছে, হিসাবভুক্ত হয়ে গেছে। তার মানে কি 1 লাখ টাকার মধ্যে কিন্তু 20,000 টাকা যোগ করা হয়ে গেছে। তাহলে বলো তো 1 লাখ টাকার মধ্যে অতিরিক্ত কত? 20। তাহলে প্রারম্ভিক আমার কত ছিল? 80,000 টাকা ছিল। কিন্তু তাহলে আমার এই 1 লাখের মধ্যে প্রারম্ভিক এই অতিরিক্ত হচ্ছে 20, তাহলে আমাদের প্রারম্ভিক ছিল কত? 80,000 টাকা। এখন যখন আমরা মূলধনের সুদ ধরবো, আমি কিন্তু এই 80,000 টাকার উপর ধরবো 1 বছরের সুদ। সবাই বুঝতে পেরেছো কোথা থেকে 80 আসছে? এই 1 লাখের মধ্যে তো 20 অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে 1 লাখের মধ্যে অতিরিক্ত কত? 20। তাহলে প্রারম্ভিক ছিল কত? 80,000। তো আমরা এখন 80-র উপর ধরবো 1 বছরের সুদ, প্লাস এই অতিরিক্ত মূলধন যে 20,000 এর উপর ধরবো আমরা তারিখ অনুযায়ী সুদ। যেহেতু এটা 1 জুলাই, তাহলে আমরা 6 মাসের সুদ ধরবো। কেমন? তাহলে এখানে হবে 8,000, এখানে হবে আমার 1,000, তাহলে দুইটা মূলে দেখা, এখন মূলধনের সুদ হলো আমার 9,000 টাকা। দেখো কত চেঞ্জ হয়ে গেছে। 2 নম্বর আর 3 নম্বর সমন্বয় খুবই কাছাকাছি সমন্বয়। একটার মধ্যে বলা ছিল হিসাবভুক্ত করা হয়নি, আরটার মধ্যে কিছু বলা নাই হিসাবভুক্ত হয়েছে কি হয়নি। এটা হিসাবভুক্ত হয়নি বলে এটা আমরা আগে যোগ করে নিলাম নগদ আর মূলধনের সাথে, পরে মূলধনের সুদ ধরলাম। আর এখানে কিছু বলা নাই বলে আমরা ধরে নিতে হচ্ছে আমাকে মূলধনের সুদ, অতিরিক্ত মূলধনটা অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে। এক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা কিন্তু আমাকে বের করে নিতে হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে, যে 1 লাখের মধ্যে অতিরিক্ত যেহেতু 20 যোগ আছে, তাহলে 1 লাখের মধ্যে অতিরিক্ত 20, তাহলে প্রারম্ভিক ছিল 80। এই প্রারম্ভিক 80-র উপর ধরলাম আমরা 1 বছরের সুদ, অতিরিক্তর উপর আমরা ধরলাম তারিখ অনুযায়ী সুদ। কেমন? তাহলে আমরা সবাই বোধহয় মূলধনের সুদের বিষয়টা সবাই বুঝতে পেরেছি। আশা করছি তোমাদের মূলধনের সুদ নিয়ে বড় যদি কোনো কোশ্চেন আসে তোমরা এটার সমাধান অবশ্যই করতে পারবা। তাই আমরা আরেকটা সমন্বয় তোমাদের আলোচনা করি, সেটা হচ্ছে উত্তোলনের সুদ সংক্রান্ত সমন্বয়। খুব কম আসে উত্তোলনের সুদ, তারপর একটু জানা ভালো। উত্তোলনের সুদটা কিন্তু রেওয়া মিলে থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। যদি উত্তোলনের সুদটা রেওয়া মিলে থাকে কয়বার যাবে? 1 বার। এবং উত্তোলনের সুদটা একটা আয়, এটা সরাসরি বিশদায় বিবরণীর আয় হিসাবে দেখা দিবা। যদি এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে এটা অপরিচালনা আয় হিসাবে দেখাবা। কেমন? তাহলে রেওয়া মিলে থাকলে একবারই যাবে এবং সেটা যাবে বিশদায় বিবরণের আয় হিসাবে। কিন্তু যদি এটা সমন্বয়ে থাকে তাহলে জাবেদা হবে। তোমরা জানো সবাই উত্তোলনের সুদের জাবেদা কি? উত্তোলনের সুদের জাবেদা কিন্তু উত্তোলন বা মূলধন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট, আয় বলে ক্রেডিট। আর এই উত্তোলনের সুদটা হয় উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দেয়, আর উত্তোলনের পরিমাণ না বাড়িয়ে ইনডাইরেক্টলি কি বলা যায়? মূলধন কমিয়ে দেয়, তাই না? এই জন্য মূলধন হিসাব ডেবিট করলে হবে, উত্তোলন হিসাব ডেবিট করলে হবে, কোনোটাই অশুদ্ধ না, দুইটাই শুদ্ধ। তাহলে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন সুদ হিসাব ক্রেডিট। যেহেতু জাবেদা, তার বলো তো কয়বার যাবে? 2 বার যাবে। এন্ড কোনটা কোথায় যাবে নিজের একটু বলো। বলো উত্তোলন হোক আর মূলধন হোক, এটা কোথায় যায়? মালিকানা সত্য বিবরণের মধ্যে যাবে এটা, তাই না? এটা যাবে মালিকানা সত্যের মধ্যে। আর উত্তোলনের সুদ একটা আয়, এটা যাবে বিশদায় বিবরণীতে। তোমরা খুব সহজে বুঝতে পারছো বিষয়টা। এখন এই 2 বার কার সাথে যোগ বিয়োগ হবে নিজেরাই বানাও। বলো তো মূলধন হিসাব ডেবিট, কিন্তু মূলধন নর্মালিতে থাকে ক্রেডিট, তাহলে মূলধনের সাথে এটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। আর উত্তোলনের সুদ একটা আয়, এটা বিশদায় বিবরণের আয় হিসেবে দেখাই দিব। কেমন? তাহলে আবার বলছি, যদি রেওয়া মিলে থাকে উত্তোলনের সুদটা 1 বার যাবে, সরাসরি আমরা আয় বা অপরিচালনা আয় হিসেবে দেখাই দিব। যদি সমন্বয় থাকে জাবেদা অনুযায়ী উত্তোলন বা মূলধন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট,
যেহেতু মূলধন বা উত্তোলন হিসাব ডেবিট, এটা মূলধন থেকে বিয়োগ হবে, আর উত্তোলনের শুধু আয় বলে এটা বিশদ আয় বিবরণীর আয় হিসেবে দেখাই দেব। আমরা সমাধানটা তাও একটু বলে দিয়েছি যে মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন থেকে বিয়োগ করতে হবে, আর বিশদ আয় বিবরণীতে আমরা এটা অপরিচালন আয় হিসেবে দেখাই দেব। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি আজকে। সেটা হচ্ছে, ধরো রেওয়া মিলের মধ্যে উত্তোলন দেয়া আছে 10,000 টাকা, কেমন? এখন এই উত্তোলনের সাথে যদি এই সমন্বয়গুলো থাকে, এই তিনটার যেটাই সমন্বয় থাকুক, যেহেতু সমন্বয় আছে যাবে কিন্তু দুবার, একবার মূলধন থেকে বাদ যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে, আর একবার উত্তোলনের সুদটা অপরিচালন আয় বা আয় হিসেবে দেখায় দিব। এন্ড প্রবলেম হচ্ছে কত টাকা হবে, এই ক্যালকুলেশনটাই অনেকের একটু প্রবলেম হয়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম সমন্বয়টা খেয়াল করো, উত্তোলনের